সবাই ভাবে আমি এই পরিবারের একটা বোঝা, অথচ কেউ আমার ভেতরের একাকিত্ব আর জেদটা দেখতে পেল না। হাসি মুখে সব সহ্য করি, তার মানে এই নয় যে আমার গায়ে লাগে না। রাতের খাবার টেবিলটা সবসময় এই বাড়ির আভিজাত্য আর অহংকার প্রকাশের জায়গা। ওপরের বিশাল ঝাড়বাতির আলোয় দামি কাচের বাসনগুলো চকচক করছে। টেবিল ভর্তি রাজকীয় সব খাবার সাজানো, কিন্তু সেই আনন্দের মাঝেও আকাশ যেন এক জীবন্ত পাথর। সে চুপচাপ টেবিলের এক কোণে বসে নিজের প্লেটের দিকে তাকিয়ে আছে। এই বিশাল প্রাসাদের মতো বাড়িতে সে বড় হয়েছে ঠিকই, কিন্তু কোনোদিন এ পরিবারের আপন হতে পারেনি। বড় কোনো ভুল সে কখনো করেনি, কারোর সাথে অন্যায় আচরণও করেনি। তবু সকাল বিকেল পরিবারের সবার কাছে থেকে খোঁটা আর ছোট বড় কটু কথা শোনাই যেন তার নিত্যদিনের ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। কেউ তাকে মানুষ বলেই হয়তো গণ্য করতে চায় না, তার উপস্থিতিটাকেও সবাই এড়িয়ে চলে। এই পুরো বাড়িতে শুধু একজনই আছেন, যিনি এই তীব্র মানসিক ঝড়ঝাপটায় তাকে নিজের আঁচল দিয়ে আগলে রাখার চেষ্টা করেন। তিনি আকাশের মা। মায়ের সেই মলিন আর অসহায় মুখের দিকে তাকিয়ে আকাশ সব কষ্ট মুখ বুজে সহ্য করে যায়। মায়ের ভালোবাসা টানেই সেই নরকসম অবহেলা দিনের পর দিন হজম করে নেয়। কিন্তু বাকিদের আচরণ দিন দিন বিষাক্ত হয়ে উঠছে। তার বাবা, বড় বোন আবিহার, ছোট ভাই আয়ানের অবহেলা ও তাচ্ছিল্য এখনও সহ্য করার মতো অবস্থায় নেই। আজ রাতের ডিনার টেবিলেও সেই একই চেনা যন্ত্রণার পুনরাবৃত্তি ঘটতে শুরু করলো। আকাশ, দিন দিন তো শুধু বয়সটাই বাড়ছে, কাজের কাজ তো কিছুই করছিস না। পড়াশোনা শেষ করে এভাবে ঘরে খেয়ে বোনের মোষ তাড়ানোর মানে কি? আমাদের বংশের একটা মর্যাদা আছে, সেটাকে তুই বসে বসে ইচ্ছাত করবি? আহা, ওকে এভাবে সবার সামনে বলো না তো। ও তো চেষ্টা করছে নিজের মতো কিছু করার। ও তো খারাপ কিছু করছে না। তোমরা কেন সবসময় ওর পিছনে লেগে থাকো? মা, তুমি না এই অপদার্থটার দালালি করা বন্ধ করো। ও কি করবে শুনি? সারাটা দিন শুধু টো টো করে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো যোগ্যতা আছে ওর? আমাদের ফ্রেন্ড সার্কেলে বা আমাদের স্টেটাসের মানুষের সামনে ওর নামটা বলতেই এখন আমার নিজের লজ্জা লাগে। বড় ভাই হয়ে ও পরিবারের জন্য কি করলো? রাইট আপু, আসলে সবার দ্বারা সব হয় না। পড়াশোনা শেষ করা আর নিজের পায়ে দাঁড়ানো এক জিনিস নয়। এই যে আমি বাইরের দেশ থেকে এত বড় বিজনেস ডিগ্রি নিয়ে এলাম এবং দেশে ফিরেই আজ বাবার এত বড় বিজনেসে সরাসরি জয়েন করলাম। প্রজেক্টগুলো নিজের দায়িত্বে সামলাচ্ছি, এইকে বলে আসল যোগ্যতা। ভাইয়াকে দিয়ে ওসব ব্যবসা বাণিজ্য কিচ্ছু হবে না। বাবা, তুমি ওরে কোনো একটা ছোটোখাটো ম্যানেজার বানিয়ে তোমার আন্ডারে রেখে দাও, নয়তো সারা জীবন এই ঘরে বসেই খাবে আর আমাদের উপর বোঝা হয়ে থাকবে। আমি তো বারবার বলছি আকাশ, তুই নিজের এই ফালতু জেদ ছাড়, আর কাল থেকে আমার ব্যবসায় এসে বস। একা কাজ করতে না চাইলে আয়নের সাথে পার্টনারশিপে থাক, ও তোকে কাজ বুঝিয়ে দেবে। এইভাবে বেকার করে বেড়ানোর চেয়ে বাপের অঢল সম্পত্তির ওপর বসাও অনেক ভালো। অন্তত লোকে তো বলবে তুই কিছু একটা করছিস। বাবা, আমি তোমাকে আগেও বহুবার বলেছি, আজ শেষবারের মতো আবারও বলছি, আমি তোমার এই ব্যবসায় কোনোদিনও অংশগ্রহণ করব না। অন্যের তৈরি করা সিংহাসনে রাজকীয়ভাবে বসার কোনো ইচ্ছে আমার কোনো কালে ছিল না, আর এখনও নেই। আমি জীবনে যা কিছু করব নিজের যোগ্যতায় করব, নিজের পরিচয়ে করব। খুব শীঘ্রই তোমরা তোমাদের এইসব অবহেলা আর হাজারটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন হয়তো আফসোস করার সময়টুকুও হয়তো পাবে না। নিজের প্লেটটা একপাশে ঠেলে দিয়ে আকাশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত শান্ত, কিন্তু তাতে লুকিয়ে ছিল এক ইস্পাত কঠিন দৃঢ়তা। সে ধীর পায়ে খাবার ঘর ছেড়ে নিজের অন্ধকার ঘরের দিকে চলে গেল। পেছনে পড়ে রইল তার বাবার রাগান্বিত চাহনি, আবিহার আয়নের তাচ্ছিল্যের হাসির শব্দ, আর তার মায়ের এক বুক ভরা দীর্ঘশ্বাস ও চোখের জল। আকাশ বাবা, তুই এখনো রেডি হসনি? নিচে কত মেহমান এসেছে দেখ। তোর বাবা আর ভাই বোনেরা সবাই নতুন ডিজাইনের জামা পরেছে। আমি তোর জন্য এই নতুন পাঞ্জাবিটা এনেছি বাবা, এটা পরে নিচে আয়।
অন্তত আজকের দিনটায় সবার সাথে একটু হাসি মুখে চল। মা, তুমি মিছেই চিন্তা করো, আমি তো ভালোই আছি। তুমি এই পাঞ্জাবিটা রেখে দাও, আমি একটু পরে আসছি। তুমি নিচে যাও মা, অতিথিরা তোমার জন্য অপেক্ষা করছে। আজ তোমার আনন্দের দিন, তুমি কোনো মন খারাপ করবে না। আমি ল্যাপটপে একটা জরুরি আর্টিকেলের কাজ শেষ করেই নিচে আসছি। মা চলে যাওয়ার পর আকাশ ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপের স্ক্রিনের দিকে তীক্ষ্ণ নজর রাখল। কেউ জানে না এই শান্ত ছেলেটি আসলে বাংলাদেশ সিআইডির এক অত্যন্ত গোপন উইংয়ের স্পেশাল স্কোয়াড অফিসার। বর্তমানে সে একটি আন্তর্জাতিক স্মাগলিং কেসের লিড ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছে। নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে চরম অবহেলা সহ্য করেও সে নিজের মুখ বন্ধ রেখেছে। মায়ের মন রাখার জন্য সে পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে নিচে নেমে এলো, কিন্তু ড্রয়িং রুমে ঢুকতেই তার কানে এলো বাবার কণ্ঠস্বর, যেখানে তিনি শহরের নামকরা ব্যবসায়ীদের সাথে কথা বলছিলেন। আরে রহমান সাহেব, আপনার ছোট ছেলে আয়নের কথা তো শুনলাম। ও তো দারুণ ছেলে, বিদেশের ডিগ্রি নিয়ে এসেই আপনার বিজনেস দারুণ সামলাচ্ছে। তা আপনার বড় ছেলে আকাশকে তো দেখছি না, ও এখন কি করছে? কোন বিজনেসে আছে ও? ওর কথা আর বলবেন না ভাই, ও আমার বিজনেসে আসতেই চায় না। পড়াশোনা শেষ করে এখন ঘরে বসে বেকার দিন কাটাচ্ছে। নিজের পায়ে দাঁড়ানোর কোনো ইচ্ছাই ওর মধ্যে নেই। আমার তো মাঝে মাঝে লজ্জা লাগে সবার সামনে ওর পরিচয় দিতে। কপাল খারাপ থাকলে এমন সন্তান ঘরে জন্মায়। আয়ান যেমন আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছে, আকাশ ঠিক তার উল্টো। মিস্টার জামান, আপনারা ওর কথা বাদই দিন। ও আসলে আমাদের এই হাই সোসাইটির কালচারের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে না। সারাটা দিন ঘরের কোণে মুখ গুজে পড়ে থাকে। ওর কোনো অ্যাম্বিশন নেই, কোনো লাইফ গোল নেই। আমাদের মতো মডার্ন ফ্যামিলির জন্য ও একটা বড় ডিসগ্রেস। ওর পোশাক আশাক আর চালচলন দেখলেই বুঝবেন ও কতটা ব্যাকডেটেড। হ্যাঁ আঙ্কেল, আমি ওর কতবার বললাম আমার সাথে প্রজেক্টে জয়েন করতে, আমি কাজ শিখিয়ে দিব। কিন্তু অলস মানুষের তো কাজের অজুহাতের অভাব হয় না। ও চায় সারা জীবন বাবার টাকায় বসে বসে খেতে। তাই ওর সামনে ক্যারিয়ারের কথা না বলাই ভালো। ও তো শুধু বোঝে নিজের ফালতু ইগো, কাজের বেলায় চির। ঠিক তখনই আকাশ ড্রয়িং রুমের ভেতর দিয়ে পার হচ্ছিল। অতিথিদের সামনেই তার পরিবার তাকে এভাবে অপমান করল। আকাশ তার আবেগ নিয়ন্ত্রণ করে শান্ত পায়ে হেঁটে গিয়ে তার মায়ের পাশে দাঁড়ালো। আকাশ, এসেছিস বাবা? এই তো আমার বড় ছেলে। তোমরা ওকে নিয়ে এইভাবে বলো না, ও নিশ্চয়ই ভালো কিছু করবে। তা বাবা আকাশ, আজকালকার যুগে তরুণরা কত কিছু করছে, আর তুমি এই বয়সে এসেও বাবার ঘাড়ে বসে খাচ্ছ। একটু তো শরম থাকা দরকার। আয়ানের থেকে কিছু শেখো। ও কত অল্প বয়সে কত বড় দায়িত্ব নিয়েছে। বাপের সম্পত্তি ধ্বংস না করে কাজে মন দাও। মিস্টার চৌধুরী, কে জীবনের কোন অংশে দাঁড়িয়ে আছে সেটা বাইরে থেকে দেখে বিচার করা যায় না। কেউ সিংহাসনে বসে রাজত্ব করে, আর কেউ সিংহাসন পাহারা দেওয়ার জন্য পর্দার আড়ালে কাজ করে। যোগ্যতা কখনো মুখে বলে প্রমাণ করতে হয় না, কাজই তার প্রমাণ দেয়। সময় সব কিছুর উত্তর দিয়ে দেবে, তখন হয়তো আপনাদের এই ধারণাই বদলে যাবে। আকাশ, মুখ সামলে কথা বলো। নিজের তো কোনো যোগ্যতা নেই, আবার বড় বড় জ্ঞান দিচ্ছ মেহমানদের সামনে। তোমার এই ফালতু অহংকার আর অলসতার জন্য আজ আমাদের সবার মাথা নিচু হচ্ছে। এখান থেকে যাও তুমি, মেহমানদের সামনে আর নিজের মুখ দেখিও না। তোমার মতো ছেলেকে ঘরে রাখাই আমার ভুল হয়েছে। সত্যি ওর এই অদ্ভুত আচরণ আর সস্তার ডায়ালগের জন্য আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। গেস্টদের সামনেও একটু ভদ্রতা চেনে না। তুমি প্লিজ এখান থেকে যাও তো আকাশ, আমাদের আর ছোট করো না। তোমার মতো আনকালচার্ড মানুষের এখানে না থাকাই ভালো। ভাইয়া, তুমি সব সময় এরকম রুড। নিজে তো কিছু করতেই পারলে না, এখন আমাদের অতিথিদের অপমান করছো। তোমার এই অ্যাটিটিউডের জন্যই তুমি আজ লাইফে সাকসেসফুল হতে পারোনি। বাবার বিজনেসটা যদি একটু বুঝতে, তাহলে আজ এই কথাগুলো শুনতে হতো না। আমি যা বুঝবার তা খুব ভালো করে বুঝায়ান। আর মিস্টার জামান এবং মিস্টার চৌধুরী, আপনাদের মতো বড় ব্যবসায়ীদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, চোখে যা দেখেন সবসময় তা সত্যি হয় না। বাবা, তোমার সম্মান ধুলোয় মেশানোর কোনো ইচ্ছে আমার নেই, তাই আমি চলে যাচ্ছি। মা, তুমি একদম মন খারাপ করবে না, আমি বাগানে আছি।
আকাশ শান্ত ভঙ্গিতে ড্রয়িং রুম ছেড়ে পেছনের বাগানের দিকে চলে গেল। ঠিক তখনই আকাশের পকেটে থাকা সিক্রেট ফোনটি কেঁপে উঠল। স্ক্রিনে সিআইডি চিফের নাম দেখে আকাশ বাগানের এক নির্জন কোণে গিয়ে ফোনটি রিসিভ করল। তার গলার আওয়াজ মুহূর্তের মধ্যে পাল্টে একদম গম্ভীর আর প্রফেশনাল হয়ে উঠল। জয় হিন্দ স্যার, স্পেশাল এজেন্ট আকাশ বলছি। আকাশ, একটা অত্যন্ত জরুরি আপডেট আছে। আমরা যে আন্তর্জাতিক চোরাচালান চক্রের পেছনে লেগে আছি, তাদের মূল হোতা আজ রাতেই একটা শহরে গোপন মিশন করতে যাচ্ছে। আমাদের কাছে খবর আছে তারা বড় একটা চালানের ব্লুপ্রিন্ট তৈরি করেছে। তোমাকে এখনই অ্যালার্ট হতে হবে, কোনো ভুল করা চলবে না। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি গত 3 মাস ধরে এই গ্যাংটার প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছি। ওরা ভাবছে ওরা খুব নিরাপদে আছে, কিন্তু ওরা জানে না যে সিআইডির জাল অলরেডি বিছানো হয়ে গেছে। আজ রাতের মিটিংয়ের সমস্ত তথ্য আমি ব্যাক অফিস থেকে লাইভ মনিটর করব। সঠিক সময়ে ওদের পুরো গ্যাংকে আমি হাতে নাতে গ্রেপ্তার করব। মিশন ব্ল্যাক ইগল সফল হবে স্যার, আপনি জাস্ট অর্ডার দেওয়ার জন্য রেডি থাকুন। ফোনটা রেখে আকাশ যখন ঘুরে দাঁড়ালো, তখন তার চোখে কোনো অবহেলিত ছেলের কান্না ছিল না। সেখানে ছিল এক শিকারী বাঘের মতো তীক্ষ্ণ দৃষ্টি। আকাশ ধীর পায়ে আবার তার ঘরের দিকে এগিয়ে গেল। অন্ধকার রাতের মিশন শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সিআইডি হেডকোয়ার্টারের বিশাল কনফারেন্স রুম, চারিদিকে আধুনিক প্রযুক্তির স্ক্রিন, অপরাধীদের ফাইল আর থমথমে নীরবতা। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল এক গম্ভীর চেহারার যুবক। পরনে দামি ব্ল্যাক ব্লেজার, চোখে সানগ্লাস আর পায়ে বুটের খটখট শব্দ। ঘরের ভেতর উপস্থিত সমস্ত জুনিয়র অফিসার, সাব ইন্সপেক্টর আর টেকনিক্যাল টিম মুহূর্তের মধ্যে চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে স্যালুট ঠুকল। এই যুবক আর কেউ নয়, সিআইডির মোস্ট ড্যাশিং অ্যান্ড ডেঞ্জারাস স্পেশাল স্কোয়াড প্রধান অফিসার আকাশ। আসসালামু আলাইকুম স্যার। মিশন ব্ল্যাক ইগলের সমস্ত ড্রাফট আর চোরাচালানকারীদের লোকেশন ম্যাপ রেডি। আপনার আদেশের জন্য আমরা অপেক্ষা করছি। সিট ডাউন এভরিবডি। রাশেদ, আন্তর্জাতিক স্মাগলিং চক্রের যে 3টে সেফ হাউসের লিস্ট তোমরা দিয়েছিলে, সেগুলো ক্রস চেক করা হয়েছে। আমি কোনো লুপ হোল পছন্দ করি না, সেটা তোমরা ভালো করে জানো। স্যার, ওরা ওদের আইপি অ্যাড্রেস বারবার চেঞ্জ করছে, আমরা ট্র্যাক করতে হিমশিম খাচ্ছি। যদি আর একটু সময় পাওয়া যেত। সময় আমাদের কাছে নেই তন্ময়। আজ রাত 12টার মধ্যে ওদের মেইন সার্ভার হ্যাক করতে হবে। যদি তুমি না পারো তবে সেটা অন্য কাউকে ছেড়ে দাও। আমার টিমে অজুহাতের কোনো জায়গা নেই। আই ওয়ান্ট রেজাল্ট, দ্যাটস ইট। ইয়েস স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত। আগামী 1 ঘন্টার মধ্যে আমি ওদের নতুন আইডি রিপোর্ট করে আপনার টেবিলে রিপোর্ট জমা দিচ্ছি। কনফারেন্স রুমে আকাশের গলার আওয়াজে এক অদ্ভুত দাপট আর কর্তৃত্ব। এখানে সে কোনো অবহেলিত ছেলে নয়, বরং তার একটা ইশারায় পুরো সিআইডি ডিপার্টমেন্ট নড়ে চড়ে বসে। বড় বড় অপরাধীরা যার নাম শুনলেই ভয়ে কাঁপতে থাকে। মিটিং শেষ করে আকাশ যখন নিজের পার্সোনাল কেবিনে ঢুকল, তখন সেখানে ফাইল হাতে স্বয়ং ডিপার্টমেন্টের ডেপুটি চিফ মিস্টার আহমেদ অপেক্ষা করছিলেন। গ্রেট জব আকাশ, তোমার আগের অপারেশনের সাকসেসের জন্য মিনিস্ট্রি থেকে স্পেশাল থ্যাঙ্কস এসেছে। তোমার মতো এত অল্প বয়সী এবং ডাইনামিক অফিসার আমাদের পুরো ডিপার্টমেন্টের গর্ব। এই কেসটা সলভ হলে তোমার প্রমোশন আর মেডেল কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ স্যার, তবে আমি মেডেল বা প্রমোশনের জন্য কাজ করি না। দেশের মাটিকে অপরাধমুক্ত করাই আমার একমাত্র লক্ষ্য। আজ রাতের অপারেশনের ব্যাকআপ ফোর্স যেন ঠিক সময় পজিশন নেয়। আপনি শুধু ওটা একটু নিশ্চিত করবেন। তুমি একদম চিন্তা করো না আকাশ, পুরো ফোর্সের কমান্ড তোমার হাতে। তুমি যেভাবে চাইবে অপারেশন সেভাবে লিড হবে। তোমার উপরে আমার পূর্ণ আস্থা আছে। অফিস থেকে যখন আকাশ ফাইল সই করে নিজের সরকারি গাড়িটা ছেড়ে একটা সাধারণ রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, তখন সে তার সিআইডির দাপট আর ক্ষমতা হেডকোয়ার্টারে রেখে এলো। কারণ সে জানে বাড়ির জোকাত পার হলেই তাকে আবার সেই চেনা নরকে প্রবেশ করতে হবে। রাত 8টায় আকাশ যখন বাড়ির ড্রয়িং রুমে পা রাখল, তখন সেখানে সোফায় বসে চা খাচ্ছিলেন তার বাবা আবিহা আর আয়ান।
আকাশকে দেখেই সবার মুখের অবয়ব মুহূর্তের মধ্যে বদলে গেল তাচ্ছিল্যে। এই যে নবাবজাদা ফিরলেন, তা সারাদিন কোথায় টো করে টোকা খেলে? জুতো জড়ার অবস্থা দেখ, একদম রাস্তার ধুলোবালি মাখিয়ে ড্রয়িং রুমটা নোংরা করছিস। তোর কি ন্যূনতম কোনো সেন্স নেই? বাবা, ও তো সারাদিন রাস্তায় রাস্তায় ঘোরে, ধুলোবালি তো মাখবেই। আজ আমার ফ্রেন্ডরা এসেছিল, গেটের সামনে তোকেই সাধারণ পোশাকে ল্যাকব্যাক করে হাঁটতে দেখে না ওরা হাসাহাসি করছিল। তুই কেন যে আমাদের মান সম্মানটা এভাবে রাস্তায় নামাচ্ছিস আকাশ? তোর লজ্জা করে না আমাদের এই রাজপ্রাসাদে বসে বসে অন্ন ধ্বংস করতে? আপু, ওকে বলে লাভ নেই। ও আসলে রাস্তায় ঘুরে ঘুরে সস্তা মানুষের সাথে মিশে নিজের স্ট্যান্ডার্ডটাই অমন বানিয়ে ফেলেছে। এই যে আমি আজ কোম্পানির নতুন ডিল ফাইনাল করে এলাম, বাবা আমাকে একটা ব্র্যান্ড নিউ গাড়ি গিফট করছে, আর ভাইয়া এখনও রিক্সার ভাড়া বাঁচানোর জন্য হেঁটে যাতায়াত করে। সত্যি ভাবতেই ঘৃণা লাগে, ও আমার বড় ভাই। আয়ান, গাড়ির অহংকার করা সহজ, কিন্তু নিজের পায়ের মাটির গন্ধ চেনা অনেক কঠিন। বাবা, আমি ড্রয়িং রুম নোংরা করতে আসিনি, আমি সোজা নিজের গড়ে যাচ্ছিলাম। আর আবিহা আপু, তোমার বন্ধুদের বলো মানুষের পোশাক দেখা নয়, মানুষের ভেতরে যোগ্যতা থেকে বিচার করতে। একদম মুখে মুখে তর্ক করবি না আকাশ। আয়নের নখের যোগ্য হওয়ার যোগ্যতা তোর নেই, আর তুই আসিস জ্ঞান দিতে। সারাদিন বাইরে বাইরে কি করিস তার কোনো হিসেব নেই। পাড়ার লোক জিজ্ঞেস করলে বলতে পারি না আমার বড় ছেলে কি করে। তুই এই পরিবারের একটা জ্যান্ত কলঙ্ক ছাড়ার কিচ্ছু নোস। যা এখান থেকে, নিজের ওই অন্ধকার ঘরে গিয়ে মুখ লুকিয়ে রাখ। ঠিক তখনই রান্নাঘর থেকে আকাশের মা জলের গ্লাস হাতে ড্রয়িং রুমে এলেন। পরিবারের সবার মুখে নিজের বড় ছেলের নামে এই বিষাক্ত কথাগুলো শুনে তার চোখ ভিজে এলো। তোমরা এভাবে প্রতিটা দিন ছেলেটাকে খোটা না দিলে কি তোমাদের পেটের ভাত হজম হয় না? ও তো নিজের মতো শান্তশিষ্ট থাকে, কারো কোনো ক্ষতি তো করে না। কেন তোমরা ওর পেছনে এভাবে লেগে থাকো? মা, তুমি থামো তো। তোমার এই অতিরিক্ত প্রশ্রয়ের জন্যই ও আজ মাথায় উঠেছে। কোনো কাজকর্ম নেই, ফ্যামিলির জন্য কোনো কন্ট্রিবিউশন নেই, অথচ তার দিমাগ দেখলে মনে হয় উনি কোনো দেশের রাজা। মা, তুমি ওদের কথা কষ্ট পেও না, আমি ঠিক আছি। খিদে নেই মা, আমি গড়ে যাচ্ছি, তুমি নিজের শরীরে খেয়াল রাখো। আকাশ শান্ত পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল। ঘরের দরজাটা বন্ধ করে সে যখন জানালার বাহিরে তাকালো, তখন তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় শীতল হাসি। যে মানুষগুলো তাকে এখন ঘরের কোণে মুখ লুকিয়ে থাকতে বলছে, তারা জানেই না যে আজ মাঝরাতে এই শহরের সবচেয়ে বড় ক্রাইম লর্ডকে ধরার জন্য যে কাউন্টডাউন শুরু হতে যাচ্ছে, তার রিমোট কন্ট্রোলটা এই অবহেলিত ছেলেটার হাতেই আছে। সিআইডি স্পেশাল উইংয়ের অন্ধকার অপারেশন রুমটা আজ যেন এক জীবন্ত আগ্নেয়গিরি। বিশাল ডিজিটাল প্রজেক্টরের পর্দায় ভেসে উঠছে ওয়ান্টেড অপরাধীর ছবি, যার নামের পাশে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে। এই ব্যক্তিটি সাধারণ কোনো অপরাধী নয়, সে হলো দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি, এক কুখ্যাত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী। দীর্ঘদিন ধরে সে দেশের বড় বড় সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী মহলের সাথে কারচুপি ও গোপন আতাত করে কোটি কোটি টাকা পাচার করেছে এবং দেশের বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্রের জাল বুনেছে। ফাইলপত্রের গভীর ইনভেস্টিগেশন শেষে জানা গেছে এই সরকারি কারচুপির মূল সূত্রগুলো এবং সেই মাস্টারমাইন্ড সন্ত্রাসী বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপন করে আছে। সেখানে বসেই সে পরবর্তী বড় ধরনের হামলার নীল নকশা তৈরি করছে। যেহেতু এই কেসের সাথে উচ্চ পর্যায়ের সরকারি কারচুপি সীমাবদ্ধ রয়েছে, তাই সরকারিভাবে কোনো হইচই না করে সম্পূর্ণ ছদ্মবেশে ইনভেস্টিগেশন চালানো ছাড়া আর কোনো পথ নেই। আর এই মিশনে যার উপর পুরো দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, সে হলো অফিসার আকাশ। আকাশ, এই কেসটা আমাদের ডিপার্টমেন্টের ইতিহাসের সবচেয়ে জটিল আর সেন্সিটিভ কেস। দেশের ভেতরে থাকা কিছু বড় বড় সরকারি কর্মকর্তা এই কারচুপির সাথে সরাসরি জড়িত, যারা ওই সন্ত্রাসবাদীকে ভারতের মাটিতে নিরাপদে লুকিয়ে থাকতে সাহায্য করছে। তুমি যদি অফিসিয়াল আইডেন্টিটি নিয়ে ভারতে যাও, তবে আমাদের নিজেদের ডিপার্টমেন্ট বা সরকারের ভেতরের কোনো কালো ভেড়া ওই সন্ত্রাসবাদীকে অ্যালার্ট করে দিতে পারি। তাই তোমাকে সম্পূর্ণ নিজের পরিচয় লুকিয়ে
ছদ্মবেশে একজন সাধারণ মানুষের মতন সেখানে যেতে হবে। আমি বুঝতে পারছি স্যার, এই মিশনে আমার অফিসিয়াল পাওয়ার বা সিআইডি বেস কোনো কাজে আসবে না। আমাকে একজন সাধারণ টুরিস্ট অথবা কোনো সাধারণ চাকরি প্রার্থীর ছদ্মবেশ ধারণ করতে হবে, যাতে ওখানকার লোকাল নেটওয়ার্ক বা আমাদের দেশের শত্রুরা বিন্দুমাত্র সন্দেহ না করতে পারে। আমি আজ রাতেই ভারতের সমস্ত লোকাল সোর্স এবং আন্ডারগ্রাউন্ড ইনফরমারদের সাথে যোগাযোগ স্থাপন করব। খুবই ভালো আকাশ। তোমার জন্য ইতিমধ্যে একটা সাধারণ পাসপোর্ট এবং ভুয়া সমস্ত ট্রাভেল ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। আগামীকাল সকালেই তোমার ফ্লাইট। কিন্তু এই মুহূর্তে তোমার ব্যক্তিগত জীবনে একটা বড় সমস্যা হলো তোমার পরিবার। হুট করে তুমি ভারতে যাচ্ছ, ইনভেস্টিগেশনের প্রয়োজনে কতদিন ওখানে থাকতে হবে তার ঠিক নেই। পরিবারকে কি বলবে তুমি? কোনো সন্দেহ তৈরি হবে না তো? স্যার, আমার পরিবারকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তারা আমাকে এতটা অবহেলা করে যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। আমি বাড়িতে গিয়ে বলবো বন্ধুদের সাথে একটা ট্যুরে যাচ্ছি। এই সাধারণ বাহানাটাই ওদের কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে হবে, কারণ ওদের চোখে আমি একজন উদ্দেশ্যহীন বেকার যুবক যে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো ছাড়া আর কিছুই পারে না। সিআইডি চিফের কাছ থেকে বিদায় নিয়ে আকাশ যখন অফিসের বাহিরে এলো, তখন তার মাথায় শুধু দেশের সুরক্ষার চিন্তা। কিন্তু নিজের রাজকীয় বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই তার ভেতরের সমস্ত প্রফেশনাল আবহ উধাও হয়ে গেল। ড্রয়িং রুমে তখন এক আভিজাত্যের মেলা বসেছে। সোফায় বসে কফির কাপে চুমুক দিচ্ছিলেন আকাশের বাবা, আর পাশে বসে ল্যাপটপে অফিসের কাজ দেখছিল আয়ান। আবিহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নতুন গহনা পরখ করছিল। আকাশকে দেখেই পুরো ড্রয়িং রুমের বাতাস যেন বিষাক্ত হয়ে উঠল। বাবা, আমার একটা কথা ছিল। আসলে আগামীকাল সকালে আমার একটা ফ্লাইট আছে। আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, মানে ভারতে যাচ্ছি। ও গড, কান খুলে শুনলাম তো নাকি ভুল শুনলাম? আমাদের বাড়ির অলস শিরোমণি নাকি দেশের বাইরে যাচ্ছে। আকাশ, তোর এই নাটক আর সস্তা বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর অভ্যাসটা এখনো গেল না? নিজে তো একটা পয়সা ইনকাম করার যোগ্যতা রাখিস না, আর এখন নাকি বন্ধুদের সাথে ট্যুরিস্ট সেজে ইন্ডিয়া ঘুরতে যাবি। বন্ধুদের সাথে বাইরে যাওয়ার কথা বলতে তোর নিজের লজ্জা করে না? আপু, ভাইয়াকে বলে লাভ নেই। ও আসলে লাইফে কোনোদিন প্রফেশনাল সাকসেস কি জিনিস সেটাই দেখেনি। এই যে আমি আগামী সপ্তাহে কোম্পানির একটা ইম্পর্ট্যান্ট ডিল সাইন করার জন্য বিজনেস ট্রিপে যাচ্ছি। সেইখানে কোম্পানি আমার সমস্ত খরচ দিচ্ছে, কারণ আমি বিজনেসে প্রফিট এনে দিই। আর আমাদের বড় ভাইয়া যাচ্ছেন বন্ধুদের সাথে ফুর্তি করতে, তাও আবার বাপের টাকায়। বন্ধুদের সাথে বিদেশে ট্যুর দেওয়ার এই সস্তা বিলাসিতা দেখে সত্যি আমার হাসি পায়। যোগ্যতা বলতে তো কিছু নেই, শুধু আছে বন্ধুদের সাথে আড্ডা আর ঘোরাঘুরি। তোমরা কেন প্রতিটা কথায় ওকে ওভাবে ছোট করো? ও তো শুধু যাওয়ার কথা বলছে, তোমাদের কাছে তো এখনো কোনো টাকা চাইনি। ও বড় ছেলে, ওরও তো একটু ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে। তোমরা কেন সবসময় ওর পিছনে লেগে থাকো? তুমি একদম চুপ করো। তোমার এই অতিরিক্ত প্রশ্রয়ের জন্য ও আজ মাথায় উঠেছে। কোনো কাজকর্ম নেই, ফ্যামিলির জন্য কোনো কন্ট্রিবিউশন নেই, অথচ তার শখ কত। এই নে টাকা, ঘুরে এসো। অমন বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়ানো ছাড়া তো জীবনে আর কোনো কাজ শিখলি না। বাপের হোটেল সম্পত্তি আছে বলেই এই বয়সে এসেও রাজপুত্রের মতো বন্ধুদের সাথে ট্যুরে যাওয়ার সাহস পাস। যা, চোখের সামনে থেকে দূর হ। আর পারিস তো ওখানেই থেকে যাস, এখানে এসে আর নিজের মুখ দেখাস না। টাকার তারাটা আকাশের বুকে লেগে মেঝেতে ছড়িয়ে পড়ল। আবিহা আর আয়ান তা দেখে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে উপহাস করতে লাগলো। আকাশের মা চোখ মুছে নিচু মাথায় নিজের কান্না চেপে বসে রইলেন। ড্রয়িং রুমের এই চরম অপমানজনক পরিস্থিতিতে যে কোনো সাধারণ মানুষ হয়তো রাগে ফেটে পড়ত, কিন্তু কান্নায় ভেঙে পড়ত। কিন্তু আকাশ সম্পূর্ণ চুপ করে থাকলো। সে তার প্রতিবাদের ভাষা, তার ক্ষমতা আর তার আসল পরিচয় সম্পূর্ণ গোপন রাখল। সে মেঝের টাকাগুলোর দিকে একবার শান্ত চোখে তাকালো, কিন্তু একটা টাকাও হাত দিয়ে স্পর্শ করল না। সে তার বাবা কিংবা ভাই বোনের কোনো কথার উত্তর না দিয়ে অত্যন্ত ধীর পায়ে সেখান থেকে নিজের অন্ধকারের ঘরের দিকে চলে গেল। কারণ সে জানে আগামীকাল সকালে তার ফ্লাইট, এবং তাকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী ও সরকারি কার্যপীর হোতাকে ধরতে হবে।
নিজের ঘরে এসে সে ব্যাগটা গুছিয়ে নিল। ল্যাপটপ আর সিক্রেট ফোনটা ব্যাগের একটা গোপন কুঠুরিতে রেখে সে জানালার বাহিরে তাকালো। ঘরের আলো নিভিয়ে সে মনে মনে বলল, তোমরা আমাকে যতটা অপদার্থ ভাবছ, আমি তার চেয়ে বড় তুফান নিয়ে ফিরে আসব। এই অবহেলার হিসাব আমি প্রতিটি অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেব। শুধু সময়ের অপেক্ষা। ভোরের আলো ফোটার আগেই আকাশের ঘরের ভেতরের পরিবেশটা একদম বদলে গেল। ড্রয়িং রুমে ফেলে আসা চরম অপমান আর অবহেলার তিক্ততা সে নিজের ঘরের দরজায় বাহিরেই রেখে দিয়েছে। বিছানার ওপর ছড়ানো ছিটানো রয়েছে ভারতের মানচিত্র, কিছু ছদ্মনাম ব্যবহার করা পরিচয়পত্র আর একটা ডায়েরি। আকাশ তার সাধারণ ব্যাগটার চেইন টেনে লক করল। তার চোখে এক ফোঁটাও ঘুম নেই। আজ এক অতুল ইস্পাত কঠিন সংকল্প। আজ সকালে তার ফ্লাইট। দেশের ভিতরে জাল বিছিয়ে রাখা সে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী, যে কিনা সরকারি বড় বড় ফাইল কারচুপি করে কোটি কোটি টাকা লোপাট করে ভারতের মাটিতে আত্মগোপন করে আছে। তাকে শিকড়সহ উপড়ে ফেলার মিশন আজ থেকেই শুরু। আকাশ তার বিশেষ এনক্রিপ্টেড ফোনটা অন করতেই স্ক্রিনে সিআইডি চিপের পাঠানো শেষ মেসেজটা ভেসে উঠল। আকাশ, তোমার কভার প্রোফাইল রেডি। ভারতের মাটিতে তুমি একজন সাধারণ সফটওয়্যার কনসালটেন্ট হিসেবে প্রবেশ করছো, যে কিনা একটা লোকাল প্রজেক্টের খোঁজে সেখানে গেছে। মনে রাখবে, আমাদের দেশের ভেতরের কারচুপির হোতারা প্রতি মুহূর্তে ওখানকার লোকাল নেটওয়ার্কের সাথে যোগাযোগ রাখছে। সামান্য একটা ভুল পদক্ষেপ পুরো মিশন ভেস্তে দিতে পারে। আই ট্রাস্ট ইউ অফিসার। স্যার, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই মিশন সফল করব। ওরা ভাবছে দেশের বাইরে গিয়ে ওরা সুরক্ষিত আছে, কিন্তু ওরা জানে না যে সিআইডি তাদের ছায়া হয়ে পিছু নিয়েছে। আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হচ্ছি। ফোনটা বন্ধ করে ব্যাগের গোপন পকেটে রেখে আকাশ ধীর পায়ে ঘর থেকে বের হলো। পুরো বাড়ি তখনও গভীর ঘুমে মগ্ন। ড্রয়িং রুম পার হওয়ার সময় সে দেখল মেঝেতে তার বাবার ছুঁড়ে মারা টাকাগুলো এখনও ওভাবেই পড়ে আছে। আকাশ সেদিকে একবার তাকালো। তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। যে টাকা দিয়ে তার বাবা তার আত্মসম্মান কিনতে চেয়েছিল, সেই টাকা ছোঁয়ারও প্রয়োজন মনে করল না সে। কিন্তু সদর দরজার কাছে পৌঁছাতেই সে দেখল অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভালো করে তাকাতেই দেখল তার মা চোখ ছলছল করে একটা ছোট টিফিন বক্স হাতে দাঁড়িয়ে আছেন। আকাশ বাবা, তুই চলে যাচ্ছিস? সকালের ফ্লাইট অথচ রাতে কিচ্ছু খাসনি। এই নে বাবা, তোর জন্য দুটো পরোটা আর ভাজি করে এনেছি, রাস্তায় খেয়ে নিস। তোর বাবা আর ভাই বোনদের কথাই তুই কিছু মনে করিস না বাবা। ওদের চোখ অন্ধ, ওরা তোর ভেতরের সোনাটা চিনতে পারছে না। তুই সাবধানে থাকিস বাবা, ঠিকমতো খাওয়া দাওয়া করিস। মা, তুমি শেষ সাথে উঠে আমার জন্য রান্না করেছো? আমি তোমায় বলেছি না মা, ওদের কোনো কথাই আমার গায়ে লাগে না। তুমি নিজের শরীরের দিকে খেয়াল রেখো। আমি খুব শীঘ্রই ফিরে আসবো মা। আর যেদিন ফিরবো সেদিন তোমার এই ছেলের জন্য তোমাকে আর কারোর সামনে মাথা নিচু করতে হবে না, এটা আমার কথা। মায়ের পা ছুঁয়ে সালাম করে আকাশ বাড়ি থেকে বের হয়ে এলো। একটা সাধারণ ট্যাক্সি নিয়ে সে সোজা চলে গেল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে পৌঁছানোর পর সাধারণ যাত্রীদের লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন পার হলো সে। কেউ বুঝতে পারল না যে এই শান্তশিষ্ট সাধারণ ছেলেটার ভেতরে দেশের সবচেয়ে ক্ষুরধার মস্তিষ্কের সিআইডি অফিসার লুকিয়ে আছে। কয়েক ঘন্টার উড়াল শেষে যখন প্লেনটি ভারতের মাটিতে ল্যান্ড করল, তখন আকাশের ভেতরের ছদ্মবেশী রূপটা পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে। সে বিমানবন্দর থেকে বের হয়ে একটা লোকাল ক্যাব নিয়ে সোজা চলে গেল কলকাতার এক জনাকীর্ণ এলাকার পুরনো একটি গেস্ট হাউসে, যা সিআইডির একটা সেফ জোন হিসেবে পরিচিত। গেস্ট হাউসের কেবিনে ঢুকতেই অন্ধকার থেকে এক ব্যক্তির সামনে এগিয়ে এলো। সে হলো রবিন, সিআইডির ভারতের লোকাল ইনফরমার। আসসালামু আলাইকুম স্যার, আমি রবিন। আপনার আসার খবর চিফ আমাকে আগেই দিয়েছিল। পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় স্যার। ওয়ালাইকুম আসসালাম রবিন, কাজের কথায় আসো। সে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আর আমাদের দেশের সরকারি কারচুপির যে নথিপত্র পাচার হয়েছে সেটার বর্তমান আপডেট কি? স্যার, যে সন্ত্রাসী ফাইলগুলো নিয়ে ওপার থেকে পালিয়েছে সে এখানে একটা ভুয়া বিজনেস ফার্ম খুলে বসেছে। আর সবচেয়ে বড় খবর হলো আগামী পরশু রাতে
সেই শহরের একটা নামী হোটেলে আমাদের দেশে কয়েকজন বড় সরকারি কর্মকর্তার সাথে একটা সিক্রেট মিটিংয়ে যাচ্ছে, যার ছদ্মবেশে ভারতে ভ্রমণে আসছে। এই মিটিংয়ের বাকি ফাইলগুলো হস্তান্তর করা হবে। চমৎকার। চোরেরা তাহলে এক খাঁচাতেই বন্দি হতে আসছে। রবিন, ওই হোটেলের পুরো ম্যাপ, সিকিউরিটি ডিটেলস আর স্টাফদের আইডেন্টি কার্ডের অ্যাক্সেস আমার আগামী 12 ঘন্টার মধ্যে চাই। আমি নিজে একজন ওয়েটার বা হোটেলের স্টাফ সেজে ওই মিটিং রুমে ঢুকবো। ওদের ধারণা নেই যে ওরা কার মুখোমুখি হতে যাচ্ছে। এদিকে যখন আকাশ ভারতের মাটিতে দেশের শত্রুদের ধরার জন্য নিজের জীবন বাজি রেখে নিখুঁত জাল বুনছে, ঠিক তখনই বাংলাদেশের সেই রাজকীয় বাড়িতে বসে কফির কাপে চুমুক দিচ্ছিল আয়ান আর রাবিহা। ডিনার টেবিলে আকাশকে নিয়ে আবারও উপহাসের ঝড় উঠল। বাবা, দেখেছো তোমার বড় ছেলের কাণ্ড? তুমি টাকা ছুঁড়ে মারলে আর ও সেই টাকা মেঝেতে রেখে দিমাগ দেখিয়ে চলে গেল। বন্ধুদের সাথে ইন্ডিয়া ঘুরতে গেছে, অথচ পকেটে হয়তো একটা টাকাও নেই। ওখানে গিয়ে নির্ঘাত কোনো সস্তা হোটেলে উঠবে আর বন্ধুদের ঘরে বসে খাবে। আমাদের ফ্যামিলির নামটাও যেখানে যাবে সেখানেই ডুবাবে। একদম ঠিক বলেছিস আয়ান। নিজে তো একটা উপার্জনের পথ করতে পারলো না, আবার কত অহংকার। তো গেছে ইন্ডিয়াতে সস্তা জামা কাপড় আর বন্ধুদের সাথে আড্ডা দিতে। ও কি কোনোদিন তোর মতো বড় বিজনেস ট্রিপের মর্যাদা বুঝবে? বাপের টাকা ওড়ানোর শখ কত। ভালোই হয়েছে বাড়ি থেকে গেছে, কদিন অন্তত শান্তিতে থাকা যাবে। ওর নাম আমার সামনে আর নেবি না। ও একটা অপদার্থ পাউন্ড রোলে। জীবনের কোনো দায়িত্ব ও কোনোদিন নিতে পারবে না। ও ওখানে গিয়ে বন্ধুদের সাথে ঘুরে বেড়াক আর নিজের ভবিষ্যৎ ধ্বংস করুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার সব আশা এখন আয়ান তোকে নিয়ে। তুই আমাদের বিজনেসের মুখ উজ্জ্বল করেছিস, এটাই আমার শান্তি। অহংকারী বাবা আর ভাই বোন যখন নিজেদের আভিজাত্যের অন্ধমোহে বোধ হয়ে আকাশকে নিয়ে হাসাহাসি করছে, তারা বিন্দুমাত্র টের পাচ্ছে না যে ভারতের মাটিতে আকাশ তখন এক বিশাল আন্তর্জাতিক ক্রাইম সিন্ডিকেটের ভিত কাঁপিয়ে দিচ্ছে, যার একটা ইশারায় বড় বড় অপরাধীদের সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। তাকে তারা বাউন্ডুলা বলে অবহেলা করেছে। কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। খুব শীঘ্রই এই অহংকারের দেয়াল ভেঙে চুরমার হতে চলেছে। আর যেদিন আকাশ তার আসল রূপে বাড়িতে পা রাখবে, সেদিনই পুরো পরিবারের পায়ের তলার মাটি চিরতরে সরে যাবে। কলকাতার সেই অন্ধকার গেস্ট হাউসের ছোট্ট ঘরটিতে ল্যাপটপের স্ক্রিনের আলো আকাশের মুখে এসে পড়ছে। তার সামনে এখন হোটেলের পুরো 3D সিকিউরিটি ম্যাপ ভেসে উঠছে। প্রতিটি সিসিটিভি ক্যামেরা, লেজার অ্যালার্ম এবং গার্ডদের পজিশন সে অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। রবিন পাশে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন। স্যার, আপনি যেভাবে ভাবছেন কাজটা কিন্তু ততটা সহজ হবে না। এই হোটেলের সিকিউরিটি টিম খুবই ডেঞ্জারাস। ওরা প্রতিটি স্টাফকে মেটাল ডিটেক্টর আর বায়োমেট্রিক স্ক্যান করে ভিতরে ঢুকতে দেয়। আপনি ওইটা সেজে ঢুকলেও কিন্তু ধরা পড়ে যাওয়ার চান্স 99%। কোনো অস্ত্র বা ডিভাইস নিয়ে ভিতরে যাওয়া অসম্ভব। রবিন, অসম্ভব শব্দটা সাধারণ মানুষের জন্য। একজন সিআইডি অফিসারের ডিকশনারিতে এই শব্দটা থাকে না। ওরা যদি বায়োমেট্রিক স্ক্যান করে, তবে আমরা সেই সিস্টেমেরই একটা লুপহোল ব্যবহার করব। এই দেখো, হোটেলের মেন সিকিউরিটি সার্ভার প্রতি 30 মিনিট একবার ব্যাকআপ নেয়। ঠিক ওই ব্যাকআপ নেওয়ার 3 মিনিটের জন্য সিস্টেমের ফায়ারওয়াল ডাউন থাকে। আমি ঠিক ওই 3 মিনিটের ভেতরেই হোটেলে এন্ট্রি নেব। আর অস্ত্রের কথা বলছো? একজন বুদ্ধিমান অফিসারের সবচেয়ে বড় অস্ত্র হলো তার মস্তিষ্ক। কিন্তু স্যার, যদি কোনো কারণে সার্ভার ডাউন না হয় আর ভিতরে ওই আন্তর্জাতিক সন্ত্রাসী যদি আপনাকে চিনে ফেলে, আমাদের দেশে যে সরকারি কর্মকর্তারা কারচুপির ফাইল নিয়ে আসছে তারা তো আপনাকে চেনে। তারা যদি হুট করে চিনে ফেলে চিৎকার করে। ওরা আমাকে চেনে একজন বেকার, অবহেলিত আকাশ হিসাবে। একটা সাধারণ ডিলে ঢালা ওয়েটারের পোশাক, চোখে একটা মোটা প্রেমের চশমা আর মুখে সামান্য মেকআপের ছোঁয়া থাকলে ওরা আমার দিকে তাকানোর প্রয়োজন মনে করবে না। কারণ এই অহংকারী উচ্চপদস্থ কর্মকর্তারা ওয়েটার বা নিচু শ্রেণীর মানুষদের মানুষ বলেই গণ্য করে না। আমার পরিবারের মতো ওরাও অন্ধ, আর এটাই আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তুমি জাস্ট আমার জন্য হোটেলের লজিস্টিক সাপ্লাইয়ের গাড়িটা ব্যবস্থা করো, বাকিটা আমি একাই হ্যান্ডেল করব। পরিকল্পনা অনুযায়ী আকাশ হোটেলের ব্যাকডোর দিয়ে ঠিক ব্যাকআপ টাইমিংয়ের সুযোগ নিয়ে ভেতরে ঢুকে পড়ল। ডার্ক স্যুট, চশমা আর পারফেক্ট ছদ্মবেশে তাকে চেনাই দায়ী।
সে একটা ট্রলি হাতে নিয়ে সরাসরি সেই ভিআইপি কনফারেন্স রুমের দিকে এগিয়ে গেল, যেখানে দেশের সার্বভৌমত্ব বিক্রির গোপন চুক্তি হতে যাচ্ছে। দরজার বাহিরে 4 জন সশস্ত্র বডিগার্ড দাঁড়িয়ে আছে। আকাশ মাথাটা নিচু করে ট্রলি ঠেলে ভেতরে ঢুকতে গেল। থামো, ভিতরে যাওয়ার পারমিশন কে দিয়েছে? চিপ তো কোনো সার্ভিসের জন্য বলেনি। ট্রলিতে কি আছে দেখাও। স্যার, ভিতরে থাকা মিস্টার রহমানের জন্য স্পেশাল ব্ল্যাক কফি আর স্যুপ পাঠিয়েছে কিচেন ম্যানেজার। তিনি একটু আগেই অর্ডার করেছিলেন। আপনারা চাইলে কিচেন কনফার্ম করতে পারেন। এই যে আমার আইডি কার্ড। বডিগার্ডরা যখন আইডি কার্ড চেক করছিল, ঠিক তখনই ভেতরের রুম থেকে এক বিকট শব্দ হলো। কেউ একজন টেবিল চাপড়ে চিৎকার করে উঠল। গার্ডদের মনোযোগ সেদিকে যেতেই আকাশ অত্যন্ত স্মার্টলি তাদের চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরের দৃশ্য দেখে আকাশের চোখের মনি সংকুচিত হয়ে এলো। সোফায় বসে আছে সেই ওয়ান্টেড আন্তর্জাতিক সন্ত্রাসী, এবং তার ঠিক সামনেই বসে আছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কারচুপিকারী কর্মকর্তা মিস্টার জামান, যে কিনা আকাশের বাবারও পরিচিত। আমাদের দেশের সমস্ত ডিফেন্স ফাইলের সফট কপি এই পেন ড্রাইভে আছে, কিন্তু আপনি যে পরিমাণ টাকা দেওয়ার কথা বলেছিলেন তার অর্ধেক এখনো আমার সুইট অ্যাকাউন্টে আসেনি। টাকা পুরো না পেলে আমি এই পেন ড্রাইভের পাসওয়ার্ড দেব না। মিস্টার জামান, আপনি কার সাথে দরাদরি করছেন তা বোধহয় ভুলে গেছেন। এই ঘরে ঢোকার পর আপনার সত্য খাটবে না, আমার সত্য খাটবে। বডিগার্ডস, ওনাকে একটু ভদ্রতা শিখিয়ে দাও আর পেন ড্রাইভটা কেড়ে নাও। মুহূর্তের মধ্যে 2 জন সশস্ত্র বডিগার্ড মিস্টার জামানের দিকে বন্দুক তাক করল। জামান ভয়ে কাঁপতে লাগলো। ঠিক এই চরম বিপজ্জনক মুহূর্তে আকাশ একদম শান্ত রইল। সে বুঝতে পারল, এখন যদি সে নিজের পরিচয় প্রকাশ করে তবে পুরো মিশন ভেস্তে যাবে এবং মিস্টার জামানও মারা যাবে, যার বেঁচে থাকাটা সরকারি কারচুপির সাক্ষী হিসেবে অত্যন্ত জরুরি। আকাশ ট্রলিটা একটু এগিয়ে দিয়ে কফির ফ্লাক্সটা হাতে নিল। স্যার, আপনাদের কফি। একটু গরম কফি খেলে হয়তো সবার মাথা ঠান্ডা হতো। এই ওয়েটার, তোকে কে ভিতরে আসতে বলছে? এখান থেকে দূর হ, নয়তো তোকেও শেষ করে দেবো। স্যার, আমি তো চলে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার আগে একটা ছোট তথ্য দিয়ে চাই। আপনারা যে পেন ড্রাইভটা নিয়ে এত লড়াই করছেন, ওরা কিন্তু অলরেডি হ্যাক হয়ে গেছে। আপনারা এই রুমের চারদিকের ওয়াইফাই নেটওয়ার্ক খেয়াল করেছেন কি? এই হোটেলের ওয়াইফাই জ্যামার আমি 1 মিনিট আগেই অন করেছি। আপনাদের এই রুমের সমস্ত ডেটা অলরেডি সিআইডির মেইন সার্ভারে ট্রান্সফার হচ্ছে। আকাশের এই কথা শুনে পুরো ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। সন্ত্রাসী হোতা এবং তার বডিগার্ডরা মুহূর্তের মধ্যে আকাশের দিকে বন্দুক তাক করল। পরিস্থিতি অত্যন্ত জটিল ও প্রাণঘাতী রূপ নিল, কিন্তু আকাশের মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, বরং এক বিজয়ী চিতার মতো আত্মবিশ্বাসী হাসি। তুই কে? একটা সাধারণ ওয়েটার এই ভাষা বলতে পারে না। কে তুই? বডিগার্ডস, একে শ্যুট করো। শ্যুট করার আগে একটু ভেবে নিন। আমার হাতে এই কফির ফ্লাক্সটা দেখছেন? এটা সাধারণ কোনো ফ্লাক্স নয়। এর ভিতরে আমি লিকুইড নাইট্রোজেন আর সোডিয়ামের একটা মিক্সচার সেট করে এনেছি। আমি যদি এটা মেঝেতে ফেলে দিই তবে আগামী 3 সেকেন্ডের মধ্যে এই পুরো ফ্লোর ব্লাস্ট হয়ে যাবে। আপনারা সবাই মারা যাবেন। আর মিস্টার জামান, আপনি যে দেশের সাথে গাদ্দারি করছেন, আপনার সেই ফাইল অলরেডি আমার নিয়ন্ত্রণে। তুমি তো রহমান সাহেবের বড় ছেলে আকাশ। তুমি এখানে ওয়েটার সেজে কি করছো? তুমি এসব কি বলছো? হ্যাঁ মিস্টার জামান, আমি আপনাদের সেই অবহেলিত বেকার আকাশ। কিন্তু এই মুহূর্তে আমি কোনো বাউন্ডুলে ছেলে নয়। আমি বাংলাদেশের সিআইডির স্পেশাল স্কোয়াড প্রধান অফিসার আকাশ। আপনাদের এই পুরো ক্রাইম সিন্ডিকেটের খেলা আজ এখানেই শেষ। তুই একা আমাদের 4 জনকে হারাতে পারবি না। বডিগার্ডস, ফায়ার! বডিগার্ডরা ট্রিগার চাপার আগে আকাশ অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হাতের কফির ফ্লাক্সটা বডিগার্ডদের মুখের উপর ছুঁড়ে মারল। ফ্লাক্স থেকে তীব্র ধোঁয়া আর গ্যাস বের হতে শুরু করলো, যা সাময়িকভাবে তাদের চোখ অন্ধ করে দিল। বডিগার্ডরা এলোপাথারি গুলি চালাতে লাগলো। আকাশ 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ডাইভ দিয়ে প্রথম গার্ডের হাত থেকে বন্দুকটা কেড়ে নিল এবং তার পায়ের জয়েন্টে নিখুঁত নিশানা করে গুলি করল। দ্বিতীয় গার্ডটি যখন পেছন থেকে আকাশকে আক্রমণ করতে এলো, তখন আকাশ তার
মার্শাল আর্টের স্মার্ট মুভ ব্যবহার করে তাকে আছাড় মেরে মেঝেতে ফেলে দিল এবং মিস্টার জামানের হাত থেকে পেনড্রাইভটা এক ঝটকায় কেড়ে নিল। পুরো ঘরে তখনও ধোঁয়ায় অন্ধকার। সন্ত্রাসী হোতা পেছনের জানালা দিয়ে পালানোর চেষ্টা করছিল। আকাশ অন্ধকারের মধ্যেই তার পায়ের আওয়াজ ট্র্যাক করে সোজা গিয়ে তার কলার চেপে ধরল। অনেক পালিয়েছো, এবার সিআইডির লকআপে যাওয়ার জন্য রেডি হও। তুমি একটা দানব। এত নিখুঁত প্ল্যানিং একটা ছেলে কিভাবে করতে পারে? একই বলে ইন্টেলিজেন্স। তোমরা যখন ভাবছিলে তোমরা খুব সেফ আছো, তখন আমি তোমাদের প্রতিটা মুভমেন্ট কন্ট্রোল করছিলাম। রবিন, টিম নিয়ে ভেতরে এসো, সবাইকে অ্যারেস্ট করো। দরজা ভেঙে রবিনের নেতৃত্বে লোকাল পুলিশ আর সিআইডি টিম ভেতরে ঢুকে পড়ল। সন্ত্রাসী হোতা এবং মিস্টার জামানকে হ্যান্ডকাপ পরানো হলো। মিস্টার জামান আকাশের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, আকাশ, আমাকে বাঁচাও। তোমার বাবা তো আমার বন্ধু। আমি ভুল করেছি, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমাকে ক্ষমা করে দাও। দেশের সাথে গাদ্দারি করার কোনো ক্ষমা হয় না মিস্টার জামান। আর আমার বাবার কথা বলছো? তাকে গিয়ে বলো তার যে বড় ছেলেটাকে সে মেহমানদের সামনে অবদার্থ বলে ঢাকা মুখে ছুঁড়ে মেরেছিল, সেই ছেলেই আজ দেশের সবথেকে বড় সরকারি কারচুপি আর আন্তর্জাতিক সন্ত্রাসবাদীকে একা হাতে দুলুই মিশিয়ে দিয়েছে। নিয়ে যাও এদের। হোটেলের বাহিরে তখন ভোরের আলো ফুটছে। আকাশ তার চশমাটা খুলে পকেটে রাখল। ব্লেজারের ধুলো ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে তখন এক অপার বীরত্বের ছটা। সে একাই এই বিশাল বিপজ্জনক পরিস্থিতিকে নিজের বুদ্ধিমত্তা, সাহস আর স্মার্টনেস দিয়ে জয় করে নিল। দেশের সবচেয়ে বড় মিশন আজ সফল। আকাশ, দোহাই তোমার, আমাকে এভাবে পুলিশের হাতে তুলে দিও না। তোমার বাবা রহমান সাহেব আমার দীর্ঘদিনের বন্ধু। সেই সূত্রে আমি তোমার চাচার মতো। একটা সুযোগ দাও আমাকে, আমি সব টাকা ফিরিয়ে দেব। দেশের মানচিত্র আর সার্বভৌমত্ব নিয়ে যারা জুয়া খেলে মিস্টার জামান, তাদের কোনো পরিবার থাকে না, কোনো বাবা বা বাতিজাও থাকে না। আপনি যখন এই সরকারি গোপন ফাইলগুলো কারচুপি করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের হাতে তুলে দিচ্ছিলেন, তখন দেশের কোটি কোটি মানুষের সুরক্ষার কথা একবার ভাবেননি। সিআইডি অফিসার আকাশ অপরাধীদের সাথে কোনো আপোষ করে না। রবিন, ওনাকে প্রিজন ভ্যানে তুলো। প্রতিটি ডকুমেন্টস এবং এই ডিজিটাল এভিডেন্সগুলো করা সুরক্ষা হেডকোয়ার্টারে পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার। লোকাল ইমিগ্রেশন আর এয়ারপোর্ট অথরিটিকে অলরেডি অ্যালার্ট করা হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই আমরা পুরো টিমকে নিয়ে আজ দুপুরের ফ্লাইটে ঢাকা ল্যান্ড করতে পারবো। স্যার, আজকে অপারেশন ভারতের ইতিহাসে অন্যতম ক্লিনশিট অপারেশন হিসেবে রেকর্ড হয়ে থাকবে। আপনি সত্যি একজন জিনিয়াস। ধন্যবাদ রবিন, তবে ক্রেডিট পুরো ডিম্যান্ড। এখন আমাদের দ্রুত মুভ করতে হবে। বর্ডার এবং মিনিস্ট্রির ভেতরের বাকি কালো বেড়াদের ধরার জন্য আমাদের ঢাকা পৌঁছানোটা জরুরি। দুপুরের বিশেষ চার্টার ফ্লাইটে যখন আকাশ টিমসহ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালো, তখন পুরো দেশের গণমাধ্যম আর সরকারি মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। টেলিভিশনের প্রতিটি নিউজ চ্যানেলে, খবরের কাগজের হেডলাইনে এবং সোশ্যাল মিডিয়ার একটাই খবর: ভারতের মাটিতে বাংলাদেশি সিআইডি অফিসারের অবিশ্বাস্য বীরত্ব। শিকড়সহ উপড়ে ফেলা হলো দেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক এবং সরকারি কারচুপির মাস্টারমাইন্ডদের। পুরো দেশ আজ এই অজানা বীরের প্রশংসায় পঞ্চমুখ। বাংলাদেশ সরকার এবং সিআইডি সদর দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে, এই অসামান্য সাহসিকতা এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্য সেই স্পেশাল স্কোয়াড প্রধানকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট পুলিশ মেডেল এবং গোল্ড মেডেল দেওয়া হবে। কিন্তু জাতীয় নিরাপত্তার স্বার্থে সেই বীর অফিসারের নাম ও ছবি এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। আকাশ বিমানবন্দর থেকে সোজা সিআইডি হেডকোয়ার্টারে গিয়ে তার চূড়ান্ত রিপোর্ট জমা দিল। সেখানে মিনিস্ট্রির উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্যালুট জানিয়ে বুকে টেনে নিলেন। সব অফিসিয়াল কাজ শেষ করে নিজেদের সেই ক্ষমতার দাপট, প্রমোশনের ফাইল আর মেডেলের ঘোষণা পেছনে ফেলে আকাশ যখন সাধারণ পোশাকে সন্ধ্যার পর নিজের বাড়ির ড্রয়িং রুমে পা রাখল, তখন দেখল পুরো বাড়ি এক অদ্ভুত উত্তেজনায় কাঁপছে। বাড়ির বিশাল এলসিডি টিভিতে তখনও ব্রেকিং নিউজ চলছে। সোফায় বসে আছেন তার বাবা, আবিহা আর আয়ান। ড্রয়িং রুমে টেবিল জুড়ে ছড়িয়ে আছে নামি সব পত্রিকার সন্ধ্যাকালীন সংস্করণ। দেখেছি সায়ান, একেই বলে আসল পুরুষ।
একেই বলে দেশের সন্তান। টিভিতে কি দেখালো শুনলি? আমাদেরই দেশের একজন সিআইডি অফিসার সম্পূর্ণ ছদ্মবেশে ভারতে গিয়ে ওখানকার লোকাল পুলিশ আর পুরো ক্রাইম সিন্ডিকেট থেকে একই ধুলোয় মিশিয়ে দিয়েছে। মিস্টার জামানের মতো বড় সরকারি কর্মকর্তা যে এত বড় কাত্তার, তাই এই অফিসার না থাকলে কোনোদিন জানাই যেত না। হ্যাঁ বাবা, আমি তো লাইট কভারেজ দেখছি। ওই সিআইডি অফিসারের বুদ্ধিমত্তা আর স্মার্টনেস দেখে পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্রকে এভাবে ভারতের মাটি থেকে টেনে হিস্ট্রে বের করা কোনো সাধারণ মানুষের কাজ নয়। সত্যি এই অফিসারের জন্য আজ পুরো বাংলাদেশে আমাদের গর্ব হচ্ছে। ওনাকে নাকি সরকার থেকে গোল্ড মেডেল দিচ্ছে। ইস, আমাদের বিজনেসে যদি এমন একজন তীক্ষ্ণ বুদ্ধির মানুষ থাকতো, তবে আমাদের কোম্পানি আজ বিশ্বের 1 নম্বর কোম্পানি হতো। আমি তো ভাবছি ওই অফিসার দেখতে না জানি কত ড্যাশিং আর হ্যান্ডসাম। টিভিতে বলছিল ওনার বয়স নাকি খুব বেশি নয়, অথচ এই বয়সে উনি সিআইডি স্পেশাল স্কোয়াড প্রধান। এমন একটা ছেলেই যে পরিবারের সন্তান, সেই বাবা মা কত ভাগ্যবান বলে তো বাবা। আর আমাদের কপাল দেখো, আমাদের ঘরে একটা বড় ছেলে আছে যে কিনা ইন্ডিয়া গেছে বন্ধুদের ঘাড়ে বসে সস্তা হোটেলের রাত কাটাতে। তোমরা না জেনে কেন সব সময় আমার আকাশটাকে ছোট করো? এই যে তোমরা যে অফিসারের প্রশংসা করছো, সেও তো কারো না কারো সন্তান। আমার আকাশও হয়তো একদিন এমন বড় কিছু হয়ে দেখাবে। তুমি তোমার ওই অপদার্থ ছেলের স্বপ্ন দেখা বন্ধ করো তো। কোথায় দেশের ওই সূর্য সন্তান সিআইডি অফিসার যে আজ পুরো দেশের গর্ব, আর কোথায় তোমার ওই পাউন্ডরে আকাশ? এই যে ইন্ডিয়া ফেরত নবাব যাতে এসে গেছেন, তা বন্ধুদের সাথে ঘুরে বাপের টাকা উড়ানো শেষ হলো, ইন্ডিয়া গিয়ে কি কি কীর্তি করলে শুনি? বিশেষ কিছু না বাবা, জাস্ট বন্ধুদের সাথে একটা জরুরি কাজ ছিল, সেটা সাকসেসফুলি শেষ করে চলে এলাম। তোমরা সবাই মিলে বেশ মনোযোগ দিয়ে কি যেন দেখছো টিভিতে? আরে ভাইয়া, তুমি তো ইন্ডিয়াতে সস্তা আড্ডা দিতে গিয়ে দেশের কোনো খবরই রাখোনি। এই দেখো টিভিতে আমাদের দেশের এক মহান সিআইডি অফিসার আজ ভারত থেকে দেশের সব থেকে বড় সন্ত্রাসবাদীকে উবড়ে ফেলেছে। পুরো দেশ আজ ওনার প্রশংসায় মেতে উঠেছে। ওনার সাহসিকতা আর বুদ্ধিমত্তার গল্প এখন সবার মুখে মুখে। সরকার ওনাকে গোল্ড মেডেল দিচ্ছে। তুমি তো সারা জীবন ঘরে বসেই কাটালে। এই অফিসারের নাম শুনেও যদি তোমার মধ্যে সামান্য একটু লজ্জা বা অনুপ্রেরণা জাগতো। তাই নাকি? তোমরা সবাই ওই সিআইডি অফিসারের এত প্রশংসা করছো? বাবা, তুমি তো কোনোদিনও কাউকে সহজে বাহবা দাও না। আজ তোমার মুখেও ওনার এত বড় প্রশংসা শুনলাম। আবিহা আপু, তুমি ওনাকে নিয়ে গর্ব করছো? গর্ব করব না মানে? ওনার মতো একজন স্মার্ট আর ইন্টেলিজেন্ট মানুষ আমাদের বাংলাদেশের গৌরব। ওনার ক্ষমতা আর দাপটের কথা শুনে যে কারো ওনার সামনে মাথা নত করতে ইচ্ছে করবে। তুমি ওনার নখের যোগ্য হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। জীবনে কিছু প্রশংসা সত্যি খুব দামি হয়, বিশেষ করে তা যদি নিজের পরিবারের কাছ থেকে আসে। বাবা, তোমরা যে অফিসারের কথা বলছো, সে হয়তো কোনো ভিন্ন গ্রহের মানুষ নয়। সেও হয়তো খুব সাধারণ একটা ছেলে, যে হয়তো তার নিজের গড়ি খুব অবহেলিত, যাকে হয়তো তার নিজের মানুষরাই প্রতিদিন অপদার্থ বলে খুঁটা দেয়। কিন্তু দেশের প্রতি দায়িত্ব আর ভেতরের জেদটাই হয়তো তাকে আজ এই পজিশনে এনে দাঁড় করিয়েছে। তুই আবার ওনার সাথে নিজেকে তুলনা করে বড় বড় ডায়লগ দেওয়া শুরু করলি আকাশ। নিজের চরকায় তেল দে। ওনার যোগ্যতার ওনার মতো ক্ষমতাও তোর নেই। উনি আজ দেশের হিরো, আর তুই এই ফ্যামিলির একটা বোঝা। আমি নিজের সাথে কারো তুলনা করছি না বাবা, আমি শুধু তোমাদের এই প্রশংসাটা মন থেকে অনুভব করার চেষ্টা করছি। এতদিন তো এই বাড়িতে শুধু অবহেলা আর তিরস্কারই শুনে এসেছি। আজ অন্তত এই ঘরে বসে কারো ভালো কাজের এত বড় প্রশংসা শুনতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? হ্যাঁ বাবা, চল, তোর জন্য তোর পছন্দের সব খাবার রান্না করে রেখেছি। তুই হাত মুখ ধুয়ে আয় বাবা। আকাশ শান্ত পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল। ড্রয়িং রুমে তখনও টিভির পর্দায় সিআইডি অফিসারের সে বীরত্ব গাথা আর গোল্ড মেডেলের অ্যানাউন্সমেন্ট পাচ্ছে। আর তার বাবা, ভাই ও বোন সোফায় বসে সেই অফিসারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে। তারা বিন্দুমাত্র ধারণাও করতে পারছে না যে অদৃশ্য বীরের জন্য আজ তাদের বুক গর্বে ভরে উঠছে। সেই সিআইডি অফিসারের বুদ্ধিমত্তা আর সাহসিকতার প্রশংসায় তারা আজ মুখর। সেই মেডেল জয়ী আসল হিরো আর কেউ নয়, তাদেরই সামনে বসে থাকা, তাদেরই হাতে প্রতিনিয়ত অবহেলিত হওয়া
এই শান্ত ছেলে আকাশ। আকাশ নিজের ঘরের জানালার পাশে গিয়ে দাঁড়ালো এবং রাতের আকাশের দিকে তাকিয়ে এক বুক তৃপ্তির নিঃশ্বাস নিল। সে তার পরিচয় এখনও প্রকাশ করেনি, কারণ সে জানে যেদিন সে নিজের অফিসিয়াল সিআইডি ইউনিফর্ম আর গোল্ড মেডেল পরে এই ড্রয়িং রুমে এসে দাঁড়াবে, সেদিনেই অহংকারী পরিবারটির প্রতিটি সদস্যের অহংকার কিভাবে ধুলোয় মিশে যাবে। সেই চূড়ান্ত মুহূর্তের কাউন্টডাউন এখন শুরু হয়ে গেছে। মিশন শেষ করে বাড়িতে ফেরার পর কেটে গেছে বেশ কিছুটা সময়। আকাশ তার নিজের মতোই শান্তভাবে দিন কাটাচ্ছিল, কিন্তু আজ সকালে বাড়ির চিরচেনা থমথমে নীরবতা ভেঙে হঠাৎ এক অদ্ভুত ব্যস্ততা লক্ষ্য করল সে। পুরো বাড়ি জুড়ে নতুন কার্পেট বিছানো হচ্ছে, রাজকীয় ঝাড়বাতিগুলো পরিষ্কার করা হচ্ছে, আর নিচতলার বড় ঘরটায় দামি দামি বেনারসি ও শেরওয়ানির বাক্স স্তূপ করে রাখা। আকাশ ড্রয়িং রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেল তার বাবা আর বড় ভাই আয়নের উচ্চ কণ্ঠের কথাবার্তা। আয়ান, আমজাদ সাহেব এই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী। ওনার একমাত্র কন্যা অনন্যার সাথে তোমার এই বিয়েটা আমাদের বিজনেসকে এক লাফে আরো কয়েক কোটি টাকা উঁচুতে নিয়ে যাবে। আগামী সপ্তাহে তোমার গায়ে হলুদ। আমি কোনো কমতি রাখতে চাই না। তুমি একদম চিন্তা করো না বাবা, অনন্যা যেমন সুন্দরী তেমনই ওনার বাবার একমাত্র ওয়ারিশ। এই বিয়েটা হলেই আমাদের কোম্পানির শেয়ার ডাবল হয়ে যাবে। আমি কালকের মধ্যেই গায়ে হলুদের বাকি ক্যাটালগুলো ফাইনাল করে ফেলছি। বাবা, আয়ান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে আর আগামী সপ্তাহে গায়ে হলুদ? তোকে জানানোর কি আছে আকাশ? তুই তো এই ফ্যামিলির কেউ নোস যে তোর পারমিশন নিয়ে আমাদের কাজ করতে হবে। তুই বাসায় না থাকলে হয়তো বিয়ের দিন এসে জানতে পারতিস, তাতেও আমাদের কিছু এসে যেত না। বড় ভাই আয়ানের লেভেলের সাথে কি তোর কোনো মিল আছে যে তোকে বিয়ের তদারকিতে রাখা হবে? তুই তো ছোটর মতোই এক কোণে পড়ে থাক। রাইট আপু, ভাই হিসেবে বলছি আকাশ, তোকে জানি লাভটাই কি? ও তো ছোট ভাই হিসেবে একটা দামি গিফট দেওয়ার ক্ষমতাও রাখে না। জাস্ট এক কোণে দাঁড়িয়ে ফ্রিতে খাবার খাবে, এটাই তো ওর যোগ্যতা। আমি কোনো গিফট দিতে পারি কি না সেটা সময় বলে দেবে আয়ান ভাই। তবে ছোট ভাই হিসাবে এই শুভ খবরটা পাওয়ার অধিকার হয়তো আমার ছিল। যাই হোক, তোমার জন্য শুভকামনা। আকাশের একটা মুহূর্ত সেখানে দাঁড়ালো না। বুক চিরে এক তীব্র অভিমান আর কষ্ট দলা পাকিয়ে এলো তার। নিজের আপন বড় ভাই, অথচ তার বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্তের কথা তাকে জানানো পর্যন্ত প্রয়োজন মনে করেনি কেউ। সে যদি আজ নিজে থেকে বাড়িতে না আসতো তবে হয়তো জানতেও পারত না। এক বুক মন খারাপ নিয়ে আকাশ সোজা নিজের অন্ধকার ঘরে চলে গেল এবং দরজাটা বন্ধ করে দিল। ঠিক তখনই তার মা এক হাতে একটা বড় দামি কাপড়ের বাক্স আর অন্য হাতে জলের গ্লাস নিয়ে তার ঘরে ঢুকলেন। আকাশ বাবা, তুই মন খারাপ করিস না। আমি ওনাদের কতবার বলেছি তোকে জানাতে, কিন্তু তোর বাবা আর আয়ান আমার কোনো কথাই শুনলো না। তুই তো জানিস এই বাড়িতে আমার কোনো কথার দাম নেই। মা, তুমি কেন মিছিয়ে জল ফেলছো? আমার অভ্যাস হয়ে গেছে, এদের কোনো আচরণই এখন আর আমার কষ্ট দিতে পারে না। তুমি বলো, এই বক্সটা নিয়ে আমার ঘরে কেন এসেছো? বাবা, অনন্যাদের বাড়িতে গায়ে হলুদের কিছু স্পেশাল শপিং পাঠানো লাগবে। বাড়ির ড্রাইভারটা হঠাৎ ছুটি নিয়েছে আর অয়ন ও তোর বাবা অন্য কাজে ব্যস্ত। তুই যদি এই শপিংয়ের বাক্সটা অনন্যাদের বাড়িতে গিয়ে দিয়ে আসতি বাবা। আমি জানি তোর মন ভালো নেই, অলিম্পিক্স বা বড় কোনো মিশনের ধকল কেবল শেষ করেছিস, তবুও মায়ের এই অনুরোধটুকু রাখ বাবা। আচ্ছা মা, তুমি যখন বলছো আমি যাব। তুমি আর কাঁদবে না, আমি এক্ষুনি রেডি হয়ে বেরোচ্ছি। মায়ের মুখের দিকে তাকিয়ে আকাশ নিজের কষ্টটা আড়াল করে বাক্সটা হাতে নিয়ে আমজাদ সাহেবের আলিশান বাংলোর উদ্দেশ্যে রওনা দিল। আমজাদ সাহেবের বাড়ির গেট পার হয়ে ভিতরের বিশাল বাগানের রাস্তা দিয়ে যাওয়ার সময় আকাশের মনটা তখনও বিষণ্ণতায় ডুবেছিল। সে নিজের মনেই হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই উল্টো দিক থেকে এক তরুণী হন্তদন্ত হয়ে ফোনে কথা বলতে বলতে আসছিল। তরুণীর পরনে জমকালো পোশাক, কিন্তু তার মুখে এক তীব্র বিরক্তি। আকাশ কিছু বুঝে ওঠার আগেই সেই তরুণী সজোরে আকাশের গায়ের ওপর এসে পড়ল এবং আকাশের হাতের বাক্সটা ছিটকে মাটিতে পড়ে গেল। অন্ধ নাকি আপনি? হ্যাঁ, চোখে দেখতে পান না?
এত বড় একটা রাস্তা আর আপনি সোজা এসে আমার উপর ধাক্কা মারলেন। আমার দামি ড্রেসটার অবস্থা দেখেছেন? এক্সকিউজ মি, ধাক্কাটা আপনি আমাকে মেরেছেন, আমি নয়। আপনি ফোনে কথা বলতে বলতে আসছিলেন, সামনে কে আছে দেখার প্রয়োজন মনে করেননি। আর মাটিতে পড়া বাক্সটার দিকে তাকিয়ে দেখুন, ওটার ভিতরে কি আছে আপনার কোনো ধারণা আছে? ও, তো এখন দোষটা আমার? এই যে মিস্টার, আপনি যেভাবে বাক্স হাতে নিয়ে ঘুরছেন, আপনি কিন্তু এবারে কোনো গেস্টই বলে মনে হচ্ছে না। এত বড় কথা বলার সাহস কোথায় পান? হ্যাঁ, আমায় চেনেন আপনি? আপনাকে চেনার কোনো আগ্রহ আমার নেই, আর আমি স্টাফ কিনা সেটা আপনার বিচার করার দরকার নেই। মানুষ ভুল করলে দুঃখ প্রকাশ করে, সেভাবে অন্যের উপর চড়াও হয় না। রাগটা একটু কমান, স্কিনের জন্য ভালো হবে। আপনার দৃষ্টতা তো কম নয়। আমার রাগ আমি বাড়াবো না কমাবো সেটা আমার ব্যাপার। এত তেরাবেকা কথা বলছেন কেন? অসহ্য। অনন্যা পা দাপিয়ে সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু আকাশ শান্তভাবে বাক্সটা তুলে নিয়ে ড্রয়িং রুমে আজাদ সাহেবের বিয়ের কাছে গিয়ে জামা কাপড়গুলো বুঝিয়ে দিল। কাজ শেষ করে আকাশ যখন আবার বাগান দিয়ে ফিরে আসছিল, তখন সে দেখল অনন্যা বাগানের এক কোণে একটা পাথরের বেঞ্চে একা চুপচাপ বসে আছে। তার মুখে সেই রাগ এখন আর নেই, সেখানে গভীর বিষাদ আর চোখ দুটো ছলছল করছে। আকাশ দূর থেকে মেয়েটিকে লক্ষ্য করল। তার মনে হলো এত বড় বাড়ির একমাত্র মেয়ে, যার আগামী সপ্তাহে বিয়ে, সেভাবে একা বসে কাঁদছে কেন? আকাশ ধীর পায়ে অনন্যার সামনে গিয়ে দাঁড়ালো। আপনি কি সব মানুষের উপর এভাবেই বিনা কারণে বিরক্ত হন, নাকি আজ স্পেশাল কোনো দিন? এড়িয়ে চলতে চাইলেও আপনার এই মলিন মুখটা দেখে পা বাড়াতে পারলাম না। আপনি আবার এসেছেন আমার সাথে ঝগড়া করতে? প্লিজ যান এখান থেকে, আমার ভালো লাগছে না। আমি কোনো কারণে বিরক্ত কিনা তা জেনে আপনার কোনো লাভ নেই। আচ্ছা বাবা, রাগ করবেন না। আমি তো জাস্ট দেখতে এলাম যে একটু আগে যে মেয়েটা বাঘিনীর মতো গর্জন করছিল, সে এখন বিড়ালের মতো মুখ চুন করে বসে আছে কেন? আপনি কি জানেন, বেশি মুখ গুমরা করে রাখলে কপালে বাজ পড়ে যায়, তখন কিন্তু গায়ে হলুদের ছবিতে আপনাকে একদম জোকারের মতো লাগবে। যেমন এই যে দেখুন, জোকাররা কিভাবে মুখ বাঁকায়। আকাশ অনন্যাকে হাসানোর জন্য নিজের দুই হাত গালে দিয়ে একদম জোকারদের মতো অদ্ভুত এক মজার মুখভঙ্গি করল। আকাশের এক চরম স্মার্ট আর নাটকীয় পাগলামি দেখে অনন্যা নিজের কান্না চেপে রাখতে পারল না। সে হুট করেই খিলখিল করে হেসে উঠল, আর তার চোখের জল গাল বেয়ে নিচে নেমে এলো। আপনি সত্যিই একটা অদ্ভুত মানুষ। একটু আগে অমন গম্ভীর হয়ে কথা বলছিলেন, আর এখন ছোট্ট বাচ্চাদের মতো জোকার সাজলেন। হ্যাঁ, হাসাতে চাইলেন আমায়? দেখ, অবশেষে আপনার মুখে হাসি ফুটল। হাসি মুখেই তো আপনাকে কত সুন্দর লাগছে। তাই এবার বলুন, এত বড় বাড়ির রাজকন্যা, আগামী সপ্তাহে যার বিয়ে, সেভাবে লুকিয়ে কাছে কেন? কোনো সমস্যা? এই হাসিটা শুধু উপরেরই আকাশ, ভেতরের নয়। আমি এই বিয়েটা করতেই চাই না। আয়ানকে আমি যতদূর চিনেছি, ও অত্যন্ত অহংকারী আর মেয়েকে একটা লোক। কিন্তু আমার বাবা রহমান সাহেবকে খুব বিশ্বাস করেন, আর বাবার একটাই জেদ যে ওনার বিজনেস পার্টনারের ছেলের সাথে আমার বিয়ে হবে। বাবার হার্টের কন্ডিশনও ভালো না, ওনার মন রাখতে আমাকে নিজের ইচ্ছা বিজনেস দিয়ে এই বিয়েতে রাজি হতে হচ্ছে। না চাইতো মানুষকে কত কিছু করতে হয়, আপনি বুঝবেন না। অনন্যা, তুমি আমার হবু ভাবি, আর তুমি আমার বড় ভাই আয়ানকে বিয়ে করতে বাধ্য হচ্ছ? মানুষের জীবনটা সত্যি বড় অদ্ভুত। আপনি কিছু বললেন না যে, চুপ হয়ে গেলেন কেন? না, কিছু না, শুধু ভাবছি এই পৃথিবীতে আমরা যা চাই সবসময় তা পাই না। তবে ভেঙে পড়বে না অনন্যা, জীবনের চিত্রনাট্য কখন কিভাবে বদলে যায় তা কেউ বলতে পারবে না। হয়তো আপনার ভাগ্যে অন্য কোনো ভালো কিছু অপেক্ষা করছে। আমি আসি, ভালো থাকবেন। আকাশ অনন্যাকে বিদায় জানিয়ে ধীর পায়ে হেঁটে আমজাদ সাহেবের বাড়ি থেকে বের হয়ে এলো। তার নিজের মনটা এখন আরো বেশি ভারাক্রান্ত। সে জানতে পারল যে অনন্যা আসলে বড় ভাই আয়নকে পছন্দ করে না, অথচ এক বুক কষ্ট নিয়ে সেই বিয়েতে অবতীর্ণ হচ্ছে। আকাশ রিকশায় বসে জানালার বাহিরে তাকিয়ে মনে মনে ভাবল, আয়ন এবং তার মাঝে অহংকার আর বিজনেসের স্বার্থেই বিয়েটা ঠিক করেছে। তার ভেতরে যেই এত বড় একটা মেয়ের কান্না লুকিয়ে আছে তা তারা টের পাচ্ছে না। কিন্তু আকাশ তো একজন সিআইডি অফিসার, সে চোখের সামনে কোনো অন্যায় বা কারোর জীবন ধ্বংস হতে দিতে পারে না। এই বিয়ের ভবিষ্যৎ কি হবে, আর আকাশ কিভাবে এই পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নেবে?
তার এক নতুন জাল এখন আকাশের মাথায় তৈরি হতে শুরু করলো। মিশন শেষ করে বাড়িতে ফেরার পর দেখতে দেখতে দিনগুলো যেন বুলেটের গতিতে পার হয়ে গেল। রহমান সাহেবের পুরো বাড়ি এখন আলো ঝলমলে এক রাজপ্রাসাদ। সদর দরজা থেকে শুরু করে ছাদ পর্যন্ত মরিচবাতির নীল হলুদ আলোতে ছেয়ে গেছে। বসার ঘরে থরে থরে সাজানো কাশ্মীরি শাল, বেনারসি আর সোনা দাপানো শেরওয়ানির বাক্স। নামি সব ক্যাটারিং সার্ভিসের শেপরা এসে বাড়ির পেছনের আঙিনায় বিশাল সব ডেকচিতে বিরিয়ানি আর কোরমার সুবাস ছড়াচ্ছে। আত্মীয় স্বজনে পুরো বাড়ি গমগম করছে। কিন্তু এই তুমুল উৎসবের আমেজের মধ্যেও একটা চোরা অন্ধকার কোণ তৈরি হয়েছিল, যা বাড়ির কারোর চোখে না পড়লেও সিআইডি অফিসার আকাশের তীক্ষ্ণ নজর এড়ায়নি। গত দুদিন ধরে সে লক্ষ্য করছে তার বড় ভাই আয়ান কেমন যেন কুঁকড়ে আছে, গম্ভীর হয়ে একা ঘরে বসে ফোন টিপছে, ঠিকমতো খাচ্ছে না, এমনকি বাবার সাথে বিজনেসের কথা বলতে গেলেও তোতলামি করছে। বিয়ের আগের দিন রাতে আকাশ আয়নকে বারান্দায় একা দাঁড়িয়ে থাকতে দেখে ধীর পায়ে এগিয়ে গেল। আয়ন ভাই, তোমার গায়ে হলুদের অনুষ্ঠান তো শেষ, কালই বিয়ে, কিন্তু তোমার মুখটা এমন শুকিয়ে আছে কেন? কোনো সমস্যা হয়েছে কি? আমাকে বলতে পারো, ছোটো ভাই হিসেবে অন্তত শেয়ার তো করতে পারো। তুই এখান থেকে যাবি আকাশ? তোকে আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে কে বলেছে? তুই ছোটোর মতোই থাক, আমার কোনো সমস্যা হয়নি। এমনিতেই বিয়ের এত ধকল, তার উপর তোর এই ফালতু চেরা ভালো লাগছে না। নিজের কাজে যা তো। আমি জাস্ট বড় ভাই হিসেবে তোমার খোঁজ নিতে এসেছিলাম ভাইয়া। যদি কোনো জটিলতা থাকে এখনও সময় আছে, বাবা কিংবা আমজাদ আঙ্কেলকে জানানো যেতে পারে। তোকে বলেছি না কোনো সমস্যা নেই, তুই কি কানে কম শুনিস? যা এখান থেকে, নিজের ঘরে গিয়ে ঘুমা। আকাশের কথা বাড়ালো না। সে বুঝতে পারল আয়ন কিছু একটা লুকাচ্ছে, কিন্তু তার এই অহংকার আর ঔদ্ধত্য তাকে সত্যিটা বলতে দিচ্ছে না। রাত তখন গভীর, ঘড়ির কাঁটায় তখন একটা। পুরো বাড়ির মেহমানরা যে যার ঘরে ঘুমাতে গেছে। রহমান সাহেব ড্রয়িং রুমে বসে শেষ মুহূর্তের খরচের হিসাব মেলাচ্ছিলেন। হঠাৎ আয়নের ফোনটা বন্ধ পেয়ে সে একটু চিন্তিত হয়ে পড়ল। ভাবল হয়তো চার্জ শেষ। কিন্তু রাত যখন 3টা বাজলো তখন রহমান সাহেবের মনে খটকা লাগলো। সে আয়নের ঘরে গিয়ে দেখল দরজাটা খোলা, কিন্তু ভেতরে আয়ন নেই। আলমারিটা হালকা খোলা, আর আয়ানের পাসপোর্টের ব্যাগ এবং কিছু জরুরি ফাইল গায়েব। রহমান সাহেব আতঙ্কিত হয়ে পড়লেন। সে বারবার আয়নের নাম্বারে ট্রাই করতে লাগলেন, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে ভেসে আসছিল, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ভোর হয়ে সকাল হলো, বরযাত্রী বের হওয়ার সময় ঘনিয়ে এলো, কিন্তু বরের কোনো হদিস নেই। রহমান সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ড্রয়িং রুমের মেঝেতে বসে পড়লেন। এ কি সর্বনাশ হলো? আয়ান কোথায় গেল? এই সাত সকালে বরযাত্রী রওনা দেওয়ার কথা। আমজাদ সাহেব ওদিকে সব আয়োজন করে বসে আছেন। আমার বড় ছেলে এভাবে বাড়ি থেকে পালিয়ে গেল। ও আমার মোবাইল ব্যাংকিং আর কোম্পানির মেইন অ্যাকাউন্ট থেকে অলরেডি অনেক টাকা ট্রান্সফার করে নিয়েছে রাতে। ও আমাকে এভাবে ডুবিয়ে দিয়ে চলে গেল। বাবা, এখন কি হবে? হামজাদ আঙ্কেল তো রাগে আমাদের শেষ করে দেবেন। ওনার মতো প্রভাবশালী মানুষের একমাত্র মেয়ের বিয়ে, ওদিকে শত শত ভিআইপি মেহমান চলে এসেছে। ভাইয়া কেন এমন করলো? এখন আমাদের মান সম্মান তো পুরো ধুলোয় মিশে যাবে। রহমান সাহেব পাগলের মতো আমজাদ সাহেবকে ফোন দিলেন। অন্যান্যদের বাড়িতে তখন খবরটা পৌঁছানো মাত্রই এক প্রলয়ঙ্কারী ঝড় উঠে গেল। আমজাদ সাহেব তার দলবল আর কয়েকজন আত্মীয়কে নিয়ে সোজা রহমান সাহেবের বাড়িতে এসে হাজির হলেন। ওদিকে রহমান সাহেবের বাড়ির সামনে ততক্ষণে পাড়া প্রতিবেশী আর দূর দূরান্তের আত্মীয়রা জড়ো হয়ে গেছে। চারদিকে ফিসফিস, কটু কথা আর উপহাসের ঝড় বয়ে যাচ্ছে। গেটের বাহিরে এবং ড্রয়িং রুমে প্রতিবেশীরা উচ্চস্বরে কথা বলতে শুরু করলো, যা পুরো বাড়ির ভেতরের পরিবেশকে আরও বেশি বিষাক্ত আর অস্বস্তিকর করে তুলল। ও মা, এ তো চোর পালালে বুদ্ধি বাড়ে দশা। রহমান সাহেবের তো দেমাগে মাটিতে পা ফেলতেন না। বড় ছেলে বিজনেস করে, কত টাকা কত নাম। এখন দেখুনি কেমন কীর্তি করে
মুখ পুড়িয়ে পালিয়ে গেছে। নিশ্চয়ই কোনো মেয়ের চক্কর আছে, নয়তো বিয়ের দিন সকালে কি ওইভাবে টাকা পয়সা নিয়ে পালায়। আমি তো আগেই বলেছিলাম এই রহমান সাহেবের রক্তের মধ্যেই গলত আছে। ছোট ছেলেটাকে সারা জীবন অপদার্থ বলে ঘরের কোনায় ফেলে রাখলো, আর বড় ছেলেকে মাথায় তুলে নাচলো। এখন সেই গুণধর বড় ছেলেই বাপের মুখে চুনকালি মাখিয়ে চলে গেল। আমজাদ সাহেবের মতো মানুষের সাথে এই চোরচুরি। এবার রহমান সাহেবের জেল খাটা ছাড়া কোনো উপায় নেই। মান সম্মান তো গেলই, এবারে বিজনেসের তল্পিতল্পাও গোটানো লাগবে। আরে আপা, বিয়ের মণ্ডপ সেজে রেডি, আর বোন নাকি উদাও। অনন্যা মেয়েটার ভাগ্যটাই খারাপ। এমন জোচ্চোর আর প্রতারক পরিবারের সাথে সম্বন্ধ করতে গিয়েছিল। রহমান সাহেবের তো এখন উচিত গলায় দড়ি দেওয়া। সমাজে ওনারা আর কিভাবে মুখ দেখাবেন? আমরা তো এই বাড়ির ছায়াও মারাবো না আর। ছি ছি ছি। ড্রয়িং রুমের ভেতরে তখন যেন একটা জীবন্ত আগ্নেয়গিরি বিস্ফোরণের অপেক্ষায়। আমজাদ সাহেব রাগে কাঁপতে কাঁপতে রহমান সাহেবের কলার চেপে ধরলেন। ওনার পেছনে ওনার আত্মীয়রা হুলস্থুল বাঁধাচ্ছে। অনন্যাও এক কোণে তার মায়ের সাথে এসে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। রাগ, অপমান আর লজ্জায় তার পুরো শরীর কাঁপছে। রহমান, তোমার এত বড় সাহস! তোমার ছেলে আমার মেয়েকে এইভাবে মণ্ডপে ফেলে রেখে পালিয়ে গেল। তুমি আর তোমার ওই বড় ছেলে মিলে আমার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিলে। আমার মেয়ে অনন্যার জীবনটা তোমরা ধ্বংস করে দিলে। আজ যদি এই বিয়ে না হয়, আমি পুলিশ দিয়ে তোমার পুরো পরিবারকে জেলের ভাত খাওয়াবো। আর তোমার ওই সাজানো বিজনেস আমি আজকেই শিন গলা করে দেব। আমার সমাজে কি মুখ থাকবে? আমজাদ সাহেব, দোহাই আপনার, আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি জানতাম না আয়ান এমন একটা জঘন্য কাজ করবে। ও যে এত বড় ফ্রড, ও যে পেছনের সমস্ত টাকা লস করে হয়ে পালাবে, আমি তো বুঝতে পারিনি। আমার পরিবারটাকে বাঁচান আমজাদ সাহেব, আমার মান সম্মান রক্ষা করুন। ওনারা বাইরে কত কটু কথা বলেছে শুনেছেন, আমি সমাজে মুখ দেখাতে পারছি না। ক্ষমা দিয়ে কি হবে? এখন এই মুহূর্তে আমার মেয়েকে কে বিয়ে করবে? এই মণ্ডপে ভাঙা বিয়ে নিয়ে আমার মেয়ে বাড়ি ফিরলেও আত্মহত্যা করবে। আমার মান সম্মান বাঁচানোর জন্য কোনো রাস্তা আছে তোমার কাছে? রহমান সাহেব চারদিকে তাকালেন। আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রতিবেশীদের কটু কথা তীরের মতো এসে তার বুকে বিঁধছে। ঠিক এই চরম অসহায় মুহূর্তে রহমান সাহেবের চোখ পড়ল ড্রয়িং রুমের এক কোণে শান্তভাবে দাঁড়িয়ে থাকা ছোট ছেলে আকাশের দিকে, যে আকাশকে সে কোনোদিন মানুষের মধ্যেই গণ্য করেনি, যাকে সবসময় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আজ সেই ছেলে তার শেষ ভরসা। রহমান সাহেব হামাগুড়ি দিয়ে সোজা আকাশের সামনে গিয়ে দাঁড়ালেন এবং আকাশের দুটি হাত শক্ত করে চেপে ধরলেন। ওনার চোখ দিয়ে অঝরে জল ঝরছে। আকাশ, বাবা আমার, আমি জীবনে অনেক বড় ভুল করেছি রে বাবা। তোকে কোনোদিন ছেলের মর্যাদা দিইনি, সবসময় তোকে অবহেলা করেছি। কিন্তু আজ আমার আর কোনো উপায় নেই রে বাবা। তুই যদি আজ এই অনন্যাকে বিয়ে না করিস, তবে আমজাদ সাহেব আমাদের সবাইকে ধ্বংস করে দেবেন। সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না, মানুষ আমার মুখে থুতু দেবে। আমার এই প্রথম আর শেষ অনুরোধটা রাখ বাবা, তুই অনন্যাকে বিয়ে করে আমাদের এই বংশের সম্মান রক্ষা কর। বাবা, তুমি সব কি বলছো? আয়ান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে অনন্যার সাথে, আমি কিভাবে ওকে বিয়ে করব? আর অনন্যাও তো আমাকে চেনে না, ও কেন এই বিয়ে মেনে নেবে? আমিও এই পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত নই বাবা। আকাশ বাবা, তোর বাবার অবস্থাটা দেখ, ওনার হার্টের প্রবলেম। ওনার যদি এখন কিছু হয়ে যায় আমরা কেউ বাঁচবো না বাবা। তুই অনন্যাকে বিয়ে কর বাবা, মায়ের মুখের দিকে তাকিয়ে এই ভাঙা সংসারটাকে জোড়া লাগা। আকাশ অনন্যার দিকে তাকালো। অনন্যাও লাল বেনারসি পরে এক কোণে দাঁড়িয়ে কাঁপছে। অনন্যা বা আকাশ কেউ এই বিয়েটা চায়নি। অনন্যা তো আয়নের ওপর বিরক্ত হয়ে বাবার জন্য রাজি হয়েছিল, আর আজ আয়ন পালিয়ে যাওয়ার পর সে আরও বড় অপমানের শিকার। আকাশ বুঝতে পারল একজন সিআইডি অফিসার হিসেবে তার আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি, কিন্তু এই মুহূর্তে নিজের মা বাবার এই চরম অসহায়ত্ব আর একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাওয়া সে মেনে নিতে পারছে না। আকাশ এক বুক গভীর দীর্ঘশ্বাস ফেলল।
সে ধীর পায়ে আমজাদ সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। আমজাদ আঙ্কেল, শান্ত হন। বড় ভাই যা করেছে তার জন্য আমরা সবাই লজ্জিত, কিন্তু আপনার মেয়ের সম্মান আর আমার বাবার সম্মান রক্ষা করার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। অনন্যা যদি রাজি থাকে আমি তবে এই বিয়েটা করতে প্রস্তুত। আমি আয়নের মতো পালিয়ে যাওয়ার মানুষ নই। মা অনন্যা, তুই কি বলিস? রহমান সাহেবের ছোট ছেলে আকাশ তোকে বিয়ে করতে চাইছে। এখন এই মুহূর্তে আমাদের মান সম্মান বাঁচানোর আর কোনো পথ নেই মা। তুই কি রাজি? বাবা, তুমি যা ভালো মনে করো, আমি তোমার কথার বাহিরে যাব না। অনন্যার সম্মতি পাওয়ার পর ড্রয়িং রুমে সেই থমথমে আর অস্বস্তিকর পরিবেশটা যেন এক ফুৎকারে বদলে গেল। প্রতিবেশীদের সে কটু কথা আর উপহাসের মুখগুলো মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। রহমান সাহেব পরম শান্তিতে আকাশের বুকে মাথা রেখে কাঁদতে লাগলেন। দ্রুততার সাথে আকাশকে বরের শেরওয়ানি পরানো হলো। মণ্ডপের আলো আবার জ্বলে উঠল। কাজী সাহেব এসে অত্যন্ত গম্ভীর পরিবেশে আকাশ আর অনন্যার বিয়ে পড়ালেন। না চাইতেও কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই কেবল পরিবারের সম্মান আর একটা মেয়ের জীবন রক্ষা করতে গিয়ে আকাশকে বিয়ের পিড়িতে বসতে হলো। কিন্তু বিয়ে শেষ হতেই আকাশের ভেতরের সিআইডি অফিসারের মস্তিষ্ক আবার সক্রিয় হয়ে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, বড় ভাই আয়ান যেভাবে ফ্যামিলির টাকা লুটে নিয়ে পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে পালিয়ে গেছে, তাকে সে দেশের যে কোনো কোণ থেকেই হোক না কেন খুঁজে বের করবেই। সিআইডির জালে এবার তার নিজের বড় ভাই বন্দী হতে যাচ্ছে। আর এই নতুন দাম্পত্য জীবনের মোড় আকাশকে কোন দিকে নিয়ে যাবে তার এক রোমাঞ্চকর অধ্যায় এবার শুরু হতে চলেছে। বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে যে বিয়ের পিড়িতে আকাশ আর অনন্যা বসেছিল, দেখতে দেখতে সে বিয়ের 2-3 মাস পার হয়ে গেল। রহমান সাহেবের বাড়িতে এখন আর আগের মতো ঝড় তুফান না হলেও একটা থমথমে নীরবতা সবসময় বিরাজ করে। তবে সেই নীরবতা রোজ সকালেই ভেঙে চুরমার হয়ে যায় আকাশের ঘরের ভেতর থেকে আসা মিষ্টি কিছু ঝগড়া আর অনুভূতির আওয়াজে। অনন্যা আর আকাশের দিন শুরু হয় একে অপরের পা টানাটানি করে। অনন্যা ভেবেছিল এক অহংকারী আর মেকি বড় ভাইয়ের সংসারে এসে তার জীবনটা বুঝি এবার নরক হয়ে যাবে, কিন্তু বিধাতা তার ভাগ্যে লিখে রেখেছিলেন এক সম্পূর্ণ অন্যরকম মানুষকে। আকাশ তার সিআইডি পরিচয়টা এখনও অনন্যার কাছে গোপন রাখলেও তার স্বভাবের সেই জন্মনে স্মার্ট আর কেয়ারিং রূপটা অনন্যাকে প্রতিদিন এক নতুন ঘোরের মধ্যে ফেলে দেয়। রোজ সকালের মতো আজও অনন্যা ঘুম থেকে উঠে দেখল তার সাদের ড্রেসিং টেবিলের আয়নার ওপর লিপস্টিক দিয়ে একটা বড় করে কার্টুনের মুখ আঁকা, আর তার নিচে লেখা গুড মর্নিং বাঘিনী সাহেবা। অনন্যা রাগ দেখানোর ভান করে পা দাপাতে দাপাতে অসম থেকে বের হওয়া আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। আই যে মিস্টার জোকার, আপনার এই সকালবেলার সস্তা রসিকতা বন্ধ করবেন? আমার দামি লিপস্টিকটা নষ্ট করে আয়নায় এই ভুট্টা আঁকার মানে কি শুনি? আপনার কাছে কি ড্রয়িং খাতা মনে হয়? আরে রাগ করছেন কেন? আমি তো জাস্ট আপনাকে সকাল সকাল আয়নায় আপনার আসল রূপটা মনে করে দিলাম। লিপস্টিকটা নষ্ট হয়নি, ওটা তো জাস্ট আর্ট। আর বাগিনীরা তো একটু রাগলে বেশি সুন্দরী লাগে, তাই না? একদম তেরাবেকা কথা বলবেন না আকাশ। আপনি নিজে তো সারাদিন ঘরে বসে থাকেন, কোনো কাজ নেই, কর্ম নেই। আর আমার সকালে ঘুমটা নষ্ট করে এই ফালতু ঝামেলা করা চাই। এই ল্যাপটপটা চার্জে বসিয়ে দিন তো আগে, আমার অফিসের একটা জরুরি ফাইল মেল করতে হবে। অর্ডার লেডি জেসিকা, ল্যাপটপ চার্জে বসানো হয়ে গেছে। আর এই নিন আপনার কফি, চিনি ছাড়া একদম কড়া ব্ল্যাক কফি, ঠিক আপনার মেজাজের মতো। কফিটা খেয়ে মাথাটা একটু ঠান্ডা করুন, নয়তো অফিসের ফাইলে ভুলভাল টাইপ করতে বসবেন। আপনি একটা আস্ত শয়তান। কফিটা বানালেন কখন? হ্যাঁ, হো, কফির উসেলে বুঝি ভাবছেন আপনার কাজের অপরাধ মাপ হয়ে যাবে? কখনোই না। মাফ তো আপনি অলরেডি করে দিয়েছেন অনন্যা। ওই দেখুন আপনার ঠোঁটের কোণে একটা হাসি লুকিয়ে আছে। চোরের মতো হাসিটা লুকিয়ে লাভ নেই। আমি কিন্তু সিআইডি অফিসারদের মতো নিখুঁত চোখ দিয়ে ওটা ধরে ফেলেছি। যান, আপনাকে আর গোয়েন্দাগিরি করতে হবে না। নিজে একটা আস্ত বেকার, আবার মুখে কত খই ফুটে। অনন্যা মুখে বেকার বলেও কফির মগে চুমুক দিতেই তার মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। এই 2-3 মাসে অনন্যা লক্ষ্য করেছে আকাশ মুখে যত কথাই বলুক না কেন, অনন্যার প্রতিটা ছোটোখাটো প্রয়োজনের দিকে তার তীক্ষ্ণ নজর থাকে।
অনন্যা মাঝরাতে ঘুমে পানির তৃষ্ণায় ছটফট করলেই টেবিলের ওপর অলরেডি ঢাকা দেওয়া জলের গ্লাস রেডি থাকে। অনন্যা অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরলে ঘরে ঢোকার আগেই তার পছন্দের রবীন্দ্রসঙ্গীত হালকা ভলিউমে বাজতে থাকে। তাদের এই দুষ্টু মিষ্টি খুনসুটিময় সম্পর্কটা এখন রহমান সাহেবের ভাঙা পরিবারে একটা দারুণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বাড়ির বাকি সদস্যরা এখন আর আকাশকে আগের মতো যখন তখন ধমক দিতে পারে না। বিশেষ করে আকাশের বাবা রহমান সাহেব তো এখন আকাশের সামনে মাথা নিচু করেই চলেন। কারণ সেদিন বিয়ের মণ্ডপে আকাশ যদি নিজের জীবন আর ইচ্ছাকে বিসর্জন দিয়ে অনন্যাকে বিয়ে না করত, তবে আজ আমজাদ সাহেবের মামলায় পুরো পরিবারকে জেলের ভাত খেতে হতো এবং সমাজে ওনারা আর মুখ দেখাতে পারতেন না। কিন্তু মানুষের স্বভাব তো সহজে বদলায় না। রহমান সাহেব আর আবিহা মুখে কৃতজ্ঞতা দেখালেও আকাশের কোনো চাকরি বাকরি বা উপার্জন নেই ভাবে তারা এখনও সুযোগ পেলেই খোঁজা দিতে ছাড়ে না। ডিনার টেবিলে আজ আবারও তেমনই একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো। আমজাদ সাহেবও আজ ওনাদের বাড়িতে এসেছেন মেয়ের খোঁজখবর নিতে। আমজাদ সাহেব, বিজনেসের যা অবস্থা, আয়ান ওভাবে কোম্পানির অ্যাকাউন্ট ফাঁকা করে পালিয়ে যাওয়ার পর আমি এখনো সামলে উঠতে পারছি না। আবিহা একা কতটুকু দেখবে? আমাদের পরিবার যদি আয়নের মতো আরেকটা ছেলে থাকতো যে কিনা বিজনেসে একটু খাটতে পারতো, তবে এই বুড়ো বয়সে আমাকে তো চিন্তা করতে হতো না। কিন্তু কপাল তো একটা অলস আর বেকার ছেলে জুটেছে যে শুধু ঘরে বসে ফ্রিতে গিলতে জানে। একদম ঠিক বলেছো বাবা। ভাইয়া তো এখন বিয়ে করে পুরো জামাই আদরে শ্বশুরবাড়ির টাকা আর বাপের অন্ন ধ্বংস করছে। ছোট ভাই হিসেবে এই বিপদের দিনে কোম্পানি কোনো একটা দায়িত্ব নেবে সেই যোগ্যতাও তো ওর নেই। সারা দিন শুধু ঘরের কোনায় বসে বই পড়া আর ওই ল্যাপটপ চালানো ছাড়া ও আর কি পারে? রহমান সাহেব, আমি অনন্যাকে এই বাড়িতে বিয়ে দিয়েছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু আয়ান যা করলো তারপর আকাশের সাথে বিয়েটা দিতে হলো শুধু সম্মানের খাতিরে। আকাশ ছেলে হিসেবে শান্ত, কিন্তু একটা ছেলে তো নিজের তো একটা পরিচয় থাকা দরকার, তাই না? ও এভাবে বেকার বসে থাকলে আমার মেয়ে অনন্যার ভবিষ্যৎ কী? ও তো নিজের উপার্জনে অনন্যাকে একটা দামি শাড়ি কিনে দেওয়ার ক্ষমতাও রাখে না। ও সারা জীবন এভাবে আমাদের উপর ডিপেন্ড করেই কাটাবে নাকি? ডিনার টেবিলের এই অপমানজনক কথাগুলো যখন বাতাসে ভাসছিল, তখন আকাশ একদম শান্ত হয়ে নিজের প্লেটের দিকে তাকিয়ে ভাত খাচ্ছিল। তার মুখে কোনো রাগ বা প্রতিবাদের ভাষা ছিল না। একজন দেশের সর্বোচ্চ সম্মানজয়ী সিআইডি অফিসার, যার একটা ইশারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তারা সোজা হয়ে দাঁড়ায়। সে নিজের বাড়িতে এভাবে মাথা নিচু করে মুখ বুজে অপমান সহ্য করছে, কারণ তার মিশন এখনও শেষ হয়নি। কিন্তু কেন জানি না বেশ কয়েকদিন ধরে এখন আর অনন্যার এই বিষয়টা একদম ভালো লাগে না। আগে অনন্যা নিজেও আকাশকে বেকার বলে খেপাতো, কিন্তু আজ যখন নিজের বাবা, শ্বশুর আর ননদ মিলে আকাশকে এভাবে ডিনার টেবিলের সবার সামনে ছোট করে কথা বলছিল, তখন অনন্যার বুকের ভেতরটা এক তীব্র কষ্টে মোচড় দিয়ে উঠল। অনন্যার মনে হলো এই মানুষগুলো কতটা অন্ধ আর স্বার্থপর, যে ছেলেটা নিজের জীবনের কথা না ভেবে, নিজের ক্যারিয়ারের কথা না ভেবে এই পরিবারের সম্মান বাঁচাতে এক রাতের নোটিশে একটা অপরিচিত মেয়েকে বিয়ে করে ঘরে তুলল। আজ তাকেই এরা অন্ন ধ্বংসকারী বেকার বলে কটু কথা শোনাচ্ছে। অনন্যা নিজের রাগ আর কষ্ট চেপে রাখতে পারল না। সে হাতের চামচটা সশব্দে প্লেটে রেখে সোজা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। বাবা, শ্বশুরাব্বা, আপনারা কি একটু থামবেন? আপনারা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আকাশকে এভাবে ছোট করে কথা বলতে বলতে নিজেদের কোন লেভেলে নিয়ে যাচ্ছেন তা কি একবারও ভেবে দেখেছেন? অনন্যা, তুই ছোট ভাইয়ের হয়ে আমাদের সাথে এভাবে কথা বলছিস? ও যে একটা বেকার, ও যে কোনো কাজ করে না, এটা কি মিথ্যে? ও তো তোর উপার্জনের উপর ভরসা করেই চলছে। আপু, একদম মুখ সামলে কথা বলুন। আকাশ আমার উপার্জনে চলে না, ও নিজের সম্মান নিয়ে চলে। আর বাবা, তুমি যে বললে ও আমাকে একটা দামি শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখে না,
আমি দামি শাড়ি পরার জন্য আকাশকে বিয়ে করিনি। এই বাড়িতে যে বড় ভাইয়াকে তোমরা মাথার মুকুট বানিয়ে রেখেছিলে, যে অনেক বড় বিজনেসম্যান ছিল, সে তো বিয়ের দিন সকালে বাবার মেন অ্যাকাউন্টের কোটি কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে। সেই বড় ভাইয়ের পাপের দাগ আর এই পরিবারে ভাঙা সম্মান নিজের ঘাড়ে কে তুলে নিয়েছিল? হ্যাঁ, ওই আকাশ। সেই দিন যদি ও বিয়েতে রাজি না হতো, তবে বাবা তুমি কি আজ এই টেবিলে বসে কফি খেতে পারতে, নাকি পুলিশের লকআপে থাকতে? অনন্যা, তুমি আমার সাথে এভাবে তর্ক করছো একটা বেকারের জন্য। ও আমাদের মান সম্মান বাঁচিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ও তো কোনো চাকরি করে না। চাকরি করলে কি মানুষ ভালো হয় বাবা? বড় ভাইয়া তো অনেক বড় চাকরি আর বিজনেস করতো। ও কি ভালো মানুষ হতে পেরেছে? আকাশ বেকার হতে পারে, কিন্তু ও একটা খাঁটি মানুষ। ও অন্তত চোর বা প্রতারক নয়। এই বাড়িতে যদি আর একবারও কেউ আকাশকে বেকার বলে, অপমান করার চেষ্টা করে, তবে আমি কিন্তু আকাশকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার স্বামীর অপমান আমি আর এক মুহূর্ত সহ্য করব না। আকাশ, তোমার খাওয়া শেষ হলে আমার ঘরে এসো। অরণ্যার এক সেকেন্ডও ডিনার টেবিলে দাঁড়ালো না। সে রাগে আর অভিমানে ফুঁসতে ফুঁসতে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। ড্রয়িং রুমের টেবিলে তখন যেন শ্মশানের নীরবতা নেমে এসেছে। রহমান সাহেব, আবিহা আর আমজাদ সাহেব অনন্যার এই রৌদ্ররূপ দেখে একদম স্তব্ধ হয়ে গেছেন। তারা ভাবতেও পারেনি যে অনন্যা, যে কিনা এই বিয়েটা করতেই চায়নি, সে আজ আকাশের জন্য নিজের বাবার বিরুদ্ধে গিয়ে এতটা শক্তভাবে দাঁড়াবে। আকাশ প্লেট থেকে হাত ধুয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল। তার ঠোঁটের কোণে তখন এই গভীর মায়াবী আর বিজয়ের হাসি ফুটে উঠেছে। যে একাকিত্বের লড়াই সে সারা জীবন লড়ে এসেছে, আজ সেই লড়াইয়ে তার পাশে একজন সত্যিকারের জীবন সঙ্গী এসে দাঁড়িয়েছে। আকাশ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখল অনন্যা জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে, আর তার চোখ দিয়ে জল পড়ছে। আকাশ ধীর পায়ে অনন্যার একদম পিছনে গিয়ে দাঁড়ালো। অনন্যা, আপনি আজ ডিনার টেবিলে সবার সামনে অমন করে চিৎকার করলেন কেন? ওনারা তো ভুল কিছু বলেননি। আমি তো সত্যি একটা বেকার, আমার তো কোনো অফিসিয়ালি বিজনেস বা বড় চাকরি নেই। ওনাদের কটু কথায় আপনার কেন তো খারাপ লাগলো? আপনি একটা আস্ত পাথর আকাশ। আপনার কি কোনো আত্মসম্মান নেই? ওনারা আপনাকে প্রতিদিন এভাবে সবার সামনে কুকুরের মতো অপমান করে, আর আপনি মুখ বুঝে সহ্য করেন। কেন করেন? আপনার ভেতরের মানুষটা কি মরে গেছে? আপনার খারাপ লাগে না? কিন্তু আমার লাগে। এখন থেকে আপনাকে কেউ একটা কটু কথা বললে আমার বুকে তীরের মতো বিঁধে। আপনি বোঝেন না? অনন্যা, আমার জন্য আপনার মনে এত কষ্ট? আপনি তো এই বিয়েটাই করতে চাননি, আমাকে তো পছন্দই করতেন না। তাহলে আজ আমার অপমানে আপনার চোখ দিয়ে জল কেন পড়ছে? আমি জানি না কেন পড়ছে, শুধু জানি আমি আপনাকে আর 5টা মানুষের মতো অবহেলা করতে পারবো না। আপনি যেমনই হন, আপনি আমার স্বামী। আপনার পাশে দাঁড়ানোটাই এখন আমার দায়িত্ব। প্লিজ আকাশ, আপনি কোনো একটা ছোটোখাটো চাকরি হলো জোগাড় করুন। আমি ওনাদের মুখ বন্ধ দেখতে চাই। অনন্যা, আপনি যে মুখগুলোর কথা বলছেন, সেই অহংকারী মুখগুলো খুব শীঘ্রই চিরতরে বন্ধ হতে চলেছে। আপনি যাকে বেকার ভাবছেন, সে হয়তো কোনো ছোটোখাটো চাকরি করবে না। সে যখন নিজের আসল পরিচয় নিয়ে আপনার সামনে দাঁড়াবে, সেদিন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। শুধু আর কটা দিন ধৈর্য ধরুন, আমার উপর বিশ্বাস আছে তো? আকাশের চোখের ভেতরের সেই ক্ষুরধার আর আত্মবিশ্বাসী চাহনি দেখে মন্ত্রমুগ্ধের মতো। আমি জানি না কেন, কিন্তু আপনার এই চোখের দিকে তাকালে আমার মনে হয় আপনি কোনো সাধারণ মানুষ নন। আমার আপনার উপর পুরো বিশ্বাস আছে আকাশ। অনন্যা আকাশের বুকে মাথা রাখল। আকাশের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন অনন্যাকে এক পরম সুরক্ষার অনুভূতি দিল। আকাশ অনন্যাকে জড়িয়ে ধরে জানালার বাহিরে রাতের আকাশের দিকে তাকালো। তার চোখে সেই চনমনে ভাবটা চলে গিয়ে সেখানে কঠোর সিআইডি অফিসারের রূপ ফুটে উঠল। সে মনে মনে ভাবল, বড় ভাই আয়নের লোকেশন অলরেডি ট্র্যাকিংয়ে চলে এসেছে। সে দেশের সীমানা পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু সিআইডির জাল চারদিক থেকে বন্ধ হয়ে আসছে। খুব শীঘ্রই আয়নকে হ্যান্ডকাপ পরিয়ে এই ড্রয়িং রুমে নিয়ে আসা হবে, আর সেদিনই অনন্যা জানতে পারবে যে তার এই খুনসুটিময় মিষ্টি আর তথাকথিত বেকার স্বামী আসলে এই দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী
এক অসম সাহসী গোল্ড মেডেল জয়ী সিআইডি অফিসার। ড্রয়িং রুমের সেই ঝড়ের পর কেটে গেছে আরও বেশ কিছুদিন। আকাশের অনন্যার দিনগুলো নিজেদের মতো করেই কাটছিল, কিন্তু আজ দুপুরের শান্ত পরিবেশটা হঠাৎ করে ওলটপালট হয়ে গেল যখন রহমান সাহেবের বাড়ির কলিং বেলটা একটানা বেজে উঠল। আবিহা গিয়ে দরজা খুলতেই দরজার ওপাশে দাঁড়ানো মানুষ দুটোকে দেখে তার মুখের কথা হারিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, স্বয়ং আয়ান। তবে সে একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে জিন্স আর কুর্তি পরা এক মায়াবী চেহারার তরুণী। মেয়েটির চোখে মুখে এক তীব্র আতঙ্ক আর শঙ্কা। আয়নের হাতে দুটো ট্রাভেল ব্যাগ। ভেতরের শোরগোল শুনে রহমান সাহেব আর ওনার স্ত্রী হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে ছুটে এলেন। বড় ছেলেকে এতদিন পর চোখের সামনে দেখে রহমান সাহেবের ভেতরের সমস্ত রাগ আর অপমান যেন একসাথে ডালা পাকিয়ে উঠল। আয়ান, কোন মুখে তুই এই বাড়িতে আবার পা রাখলি? যে ছেলে নিজের বাপের কোটি কোটি টাকা চুরি করে বিয়ের দিন সকালে একটা মেয়েকে মণ্ডপে ফেলে রেখে কাপুরুষের মতো পালিয়ে যায়, তার এই বাড়িতে কোনো জায়গা নেই। দূর হয়েছে আমার চোখের সামনে থেকে। বাবা প্লিজ আমার কথাটা একটাবার শোনো। আমি কোনো টাকা চুরি করিনি বাবা। বিজনেসের লস কভার করতে আর অ্যাকাউন্টের কিছু জটিলতার জন্য টাকাটা ট্রান্সফার করতে হয়েছিল, যা আমি অলরেডি কোম্পানির অ্যাকাউন্টে ব্যাক করে দিয়েছি। কিন্তু আমার পালিয়ে যাওয়ার পেছনে অন্য একটা কারণ ছিল বাবা। আয়ান আর এক মুহূর্ত দেরি না করে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত ধরে রহমান সাহেবের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়ছে। অহংকারী আয়নের এই রূপ বাড়ির কেউ কোনোদিন দেখেনি। বাবা, ও হলো তনু। আমি যখন পড়াশোনা আর বিজনেসের কাজে বিদেশে ছিলাম তখন তনুর সাথে আমার পরিচয় হয়। আস্তে আস্তে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। আমি তনুকে কথা দিয়েছিলাম ওকে আমার জীবনের সঙ্গী করব, কিন্তু দেশে আসার পর তোমার আর আমজাদ আঙ্কেলদের ওই প্রভাবশালী রূপ দেখে আমি ভয়ে আমাদের সম্পর্কের কথা বলতে পারিনি। যখন অনন্যার সাথে আমার বিয়ে ঠিক হলো আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম। একদিকে আমার ভালোবাসা, অন্যদিকে তোমার হার্টের কন্ডিশন আর জেদ। কোনো উপায় না পেয়ে চরম ভয়ে আমি বিয়ের দিন সকালে বাড়ি থেকে পালিয়ে যাই এবং পালিয়ে গিয়ে তনুকে আইনিভাবে বিয়ে করি। আমাকে ক্ষমা করে দাও বাবা। মায়ের চরণে হাত রেখে বলছি আমি নিরুপায় ছিলাম। তনুর তো কোনো দোষ নেই বাবা। ও মফস্বলের এক সাধারণ ঘরের মেয়ে। ও আমার জন্য আজ ঘর ছাড়া। আয়নের মা ছেলের এই অবস্থা দেখে কেঁদে ফেললেন এবং রহমান সাহেবের হাত ধরে ইশারা করলেন। রহমান সাহেব রাগ আর ক্ষোভে কাঁপছিলেন, কিন্তু নিজের বড় ছেলের এই অসহায় আত্মসমর্পণ আর চোখের জল দেখে পিতা হিসেবে তার মনটা নরম হতে বাধ্য হলো। তিনি এক বুক দীর্ঘশ্বাস ফেলে মুখটা ঘুরিয়ে নিলেন, যার অর্থ তিনি মনে মনে তাদের মেনে নিয়েছেন। ঠিক তখনই অনন্য রান্নাঘর থেকে পানির গ্লাস হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। ড্রয়িং রুমের মাঝখানে আয়ান আর তনুকে অমন অবস্থায় দেখে অনন্যা একদম স্তব্ধ হয়ে গেল। আয়নের সাথে অনন্যার চোখাচোখি হতেই পুরো ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। আয়ান এক তীব্র অপরাধবোধ আর অস্বস্তিতে ছটফট করতে লাগলো, কারণ সে অনন্যাকে চেনে এবং তার জীবনের সবচেয়ে বড় অপমানের কারণ সে নিজেই। ওদিকে অনন্য পুরনো সেই অপমানের স্মৃতি মনে করে এক চরম অস্বস্তি আর লজ্জার মুখে পড়ে গেল। দুই পক্ষের এই স্তব্ধতা পুরো পরিবেশটাকে আবার দম বন্ধ করা এক গোমর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছিল। আকাশ ঠিক এই সময়টাতে ড্রয়িং রুমে প্রবেশ করল। সিআইডি অফিসার হিসেবে সে চোখের পলকে পুরো পরিস্থিতি এবং অনন্যা ও আয়নের মধ্যকার সেই অস্বস্তিকর ভাইবটা ধরে ফেলল। সে জানত এই মুহূর্তে যদি নাটকীয় কিছু করা না যায় তবে অনন্যা আবার ভেতরে ভেতরে ভেঙে পড়বে। আকাশ তার চিরচেনা সেই চঞ্চল দুষ্টুর জন্মনি পুরনো স্বভাবে ফিরে এলো। সে একগাল হেসে তালি বাজিয়ে সোজা আয়নার অনন্যার মাঝখানে গিয়ে দাঁড়ালো। ওরে বাবা, এ তো দেখছি একেবারে সুপারহিট সিনেমার ক্লাইম্যাক্স সিন চলছে। তার নায়ক নায়িকা আর খলনায়করা সবাই এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, ডিরেক্টর কি কার বলতে ভুলে গেছেন? আকাশ তুই? হ্যাঁ ভাইয়া, আমি
তা তুমি তনুবাবাকে নিয়ে অমন ফ্লোরে বসে আছো কেন? আমাদের বাড়ির সোফাগুলো কি লকডাউন হয়ে গেছে নাকি? আর এই যে আমাদের বাগিনী সাহেবা, আই মিন অনন্যা, আপনি অমন পানির গ্লাস হাতে নিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি বরের বড় ভাইকে থেকে জল পাড়া দেওয়ার কথা ভাবছেন? ওসব কবিরাজি কিন্তু এই আধুনিক যুগে চলবে না বলে দিলাম। আকাশের এই আকস্মিক আর চরম হাস্যকর জোকস শুনে অনন্যা নিজের অজান্তেই মুচকি হেসে ফেলল। আর তার ভেতরে সে জমে থাকা অস্বস্তির মেঘটা এক মুহূর্তে কেটে গেল। ড্রয়িং রুমের বাকিদের মুখেও হালকা হাসির রেখা দেখা দিল। আকাশ এবার তনুর সামনে গিয়ে একদম রাজকীয় কায়দায় মাথাটা নিচু করে কর্নিশ করল। বাবি সাহেবা, এই রহমান ভিলাতে আপনাকে স্বাগতম। আমি হলাম এই বাড়ির সবচেয়ে গুণধর, মানে সবার চোখে পরম আদরের বেকার ছোট ছেলে আকাশ। আর আপনার পাশে যে বড় ভাই দাঁড়িয়ে আছেন, ওনার টেনশন করার কোনো দরকার নেই। ওনার সমস্ত বাবার প্রায়শ্চিত্ত কিন্তু আমি অলরেডি করে ফেলেছি। মানে কিসের প্রায়শ্চিত্ত? মানে আর কিছুই না বাবি, আয়ন ভাই তো বিয়ের মণ্ডপ খালি করে পালিয়ে গিয়েছিলেন, তো মণ্ডপ তো আর খালি রাখা যায় না। তাই বড় ভাইয়ের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এই ছোট ভাই রবিনহুডের মতো ভিড় দর্পে এগিয়ে গিয়ে অনন্যাকে বিয়ে করে গড়ে তুলে এনেছে। তার মানে আপনি হলেন এই বাড়ির বড় বউ, আর আমাদের অনন্যা হলো এই বাড়ির ছোট বউ। আকাশের মুখে ছোট্ট বউ শব্দটা শুনে অনন্যার ফর্সা গাল দুটো লজ্জা একদম লাল হয়ে উঠল। সে আকাশের দিকে একরাশ মিষ্টি রাগ নিয়ে তাকালো। আকাশ অনন্যার কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, কি ছোট বউ সাহেবা, রাগটা কমলো তো? নাকি বড় ভাইয়ের সামনে এখনো জোকার সেজে দেখাতে হবে? অনন্যার থাকতে না পেরে আকাশের পায়ে হালকা করে একটা চাপ দিল। আকাশ তখন হেসেই তনুর হাত ধরে অনন্যার সামনে নিয়ে এলো এবং অত্যন্ত সুন্দর করে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। অনন্যা, ও হলো তনু বাবি, আজ থেকে তোমার বড় চা। আর বাবি, ও হলো অনন্যা, আপনার ছোট চা। যদিও অফিসে বড় বড় ফাইল সামলায় আর বাড়িতে আমাকে বাঘের মতো শাসন করে, কিন্তু মনটাও আর একদম কাঁচের মতো পরিষ্কার। আপনারা দু যা মিলে এবার এই বাড়ি শাসন করুন, আর আমরা দুই ভাই সিট বেল্ট বেঁধে নিজেদের বাঁচানোর চেষ্টা করি। আকাশের এই অসাধারণ চঞ্চলতা আর বুদ্ধিমত্তার কারণে মাত্র 5 মিনিটের মধ্যে পুরো বাড়ির সে বিষাক্ত আর অস্বস্তিকর পরিবেশটা একদম স্বাভাবিক আর আনন্দময় হয়ে উঠল। অনন্যা তনুর হাত ধরে জড়িয়ে ধরল। 2 মেয়ের চোখের কোণেই তখন এক স্বস্তির জল। রহমান সাহেবও আকাশের এই ম্যাচিউরিটি আর পরিস্থিতি সামলানোর দক্ষতা দেখে মনে মনে এক অদ্ভুত গর্ব অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন আকাশ দেখতে চঞ্চল আর বেকার হতে পারে, কিন্তু ওই পরিবারের আসল মেরুদণ্ড। কিন্তু তনু আর আয়ন যখন অনন্যার সাথে হেসে কথা বলছিল, তখন আকাশের পকেটে থাকা সিআইডির স্পেশাল ফোনটা ভাইব্রেট করে উঠল। হেডকোয়ার্টার থেকে মেসেজ এসেছে। আয়নের পেছনের মূল ব্ল্যাকমেইলার এবং কোম্পানির আসল শত্রুর হদিস পাওয়া গেছে। আকাশ জানালার বাহিরে তাকিয়ে মনে মনে হাসল। ঘরের ভেতরের পরিবেশটাও সে শান্ত করে দিল, কিন্তু এবার বাহিরের শত্রুদের শান্ত করার আসল মিশন শুরু হতে চলেছে। দিনগুলো যেন ডানা মেলে উঠতে শুরু করলো। আয়ন আর তনুর বাড়িতে ফিরে আসার পর রহমান ভিলার আবহাওয়া অনেকটাই বদলে গেছে। তবে সবচেয়ে বড় বদলটা এসেছে আকাশ আর অনন্যার সম্পর্কে। ডিনার টেবিলের সেই টান টান উত্তেজনা আর বড় ভাইয়ের সামনে তৈরি হওয়া অস্বস্তিকর পরিস্থিতি যেভাবে আকাশ এক তুড়িতে সামলে নিয়েছিল, তারপর থেকে অনন্যার মনের ভেতর আকাশের জন্য এক বিশাল জায়গা তৈরি হয়ে গেছে। অনন্যা প্রতিনিয়ত আকাশের এই চরম সিম্পলিসিটি বা সরলতা দেখে মুগ্ধ হচ্ছিল। যে ছেলেটার এত বুদ্ধি, যে ছেলেটা একটা পুরো পরিবারের ভেঙে যাওয়া সম্মান 1 মিনিটে জোড়া লাগিয়ে মুখে জোকস ফুটিয়ে তুলতে পারে, সে কিভাবে কোনো অহংকার ছাড়া নিজেকে এই বাড়িতে সবার নিচে বিলিয়ে দিয়ে হাসি মুখে বেকারত্ব আর অবহেলার গালি সহ্য করে। এই সরলতাই অনন্যাকে প্রতিদিন আকাশের প্রতি আরও বেশি দুর্বল করে তুলছিল। সে আর এখন আকাশকে শুধু দায়িত্বের খাতিরে মেনে নেওয়ার স্বামী ভাবছিল না, বরং মনে মনে তাকে গভীরভাবে পছন্দ করতে শুরু করেছিল। আকাশও কি অনন্যার এই নীরব পরিবর্তনটা টের পায়নি? অবশ্যই পেয়েছিল।
একজন তুখোড় সিআইডি অফিসারের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। অনন্যার চোখে নিজের জন্য সেই মায়া, শ্রদ্ধা আর ভালোবাসার চাহনি দেখে আকাশও মনে মনে অনন্যাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পূর্ণ মর্যাদায় মেনে নিয়েছিল। তাদের জীবনটা এখন অনেকটাই স্বাভাবিক আর ছান্দসিক হয়ে উঠেছিল। প্রতিদিনের সেই মিষ্টি খুনসুটি, রাতে একসাথে বারান্দায় দাঁড়িয়ে কফি খাওয়া আর একে অপরের প্রতি অলিখিত কেয়ারিং, সব মিলিয়ে রহমান ভিলার সে অন্ধকার ঘরটায় এখন এক টুকরো সুখের আলো এসে পড়েছিল। আজ রাতেও অনন্যা আকাশের জন্য তার পছন্দের ল্যাপটপ টেবিলটা গুছিয়ে দিচ্ছিল। আকাশ ঘরে ঢোকা মাত্রই অনন্যা একটা মিষ্টি হাসি দিয়ে এক গ্লাস লেবুর শরবত তার দিকে এগিয়ে দিল। এই নিন আপনি শরবত। আজ সারাদিন রোদের মধ্যে কোথায় কোথায় টোটো করে ঘুরে বেড়ালেন বলুন তো? মুখটা একদম শুকিয়ে গেছে। কোনো ইন্টারভিউ দিতে গিয়েছিলেন? ইন্টারভিউ? হ্যাঁ, বলতে পারেন। এক বড়সড় ইন্টারভিউর চক্করই পড়েছে অনন্যা। তবে চাকরিটা হবে কিনা সেটা আমার উপর না, উপরওয়ালার উপর ডিপেন্ড করছে। তা আমাদের ছোট বউ সাহেব আজ এত খাতির করছেন যে? টেবিলে ফাইলগুলো তো একদম সুন্দর করে সাজানো। খাতির করব না তো কি করব? আপনি তো নিজের কোনো খেয়ালই রাখেন না। আর শুনুন আকাশ, ওই ডিনার টেবিলের দিন বাবা আর আপু যা বলেছিল ওসব নিয়ে আর এক মুহূর্ত মন খারাপ করবেন না। আমি জানি আপনি একদিন অনেক বড় কিছু করবেন। আপনার এই সিম্পলসিটি, এই শান্ত স্বভাবটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আমার আপনার উপর পুরো ভরসা আছে। থ্যাংক ইউ অনন্যা, আপনার এই বিশ্বাসটাই আমার জীবনের সবচেয়ে বড় ইন্সপিরেশন। তবে একটা কথা মনে রাখবেন, খুব শীঘ্রই আপনার এই বিশ্বাসের মর্যাদা আপনি পেতে চলেছেন। এটাই বড় মর্যাদা, যা হয়তো আপনি কল্পনা করতে পারছেন না। অনন্যা আকাশের কথার গভীর অর্থ পুরোপুরি বুঝতে না পারলেও তার বুকে এক রোমাঞ্চকর কাঁপন বয়ে গেল। সে মুচকি হেসে ঘর থেকে বের হয়ে গেল। অনন্যা ঘর থেকে বের হওয়া মাত্রই আকাশের মুখে সেই জন্মনি আর সরল ভাবটা এক সেকেন্ডে মিলিয়ে গেল। সে পকেট থেকে তার সেই এনক্রিপ্টেড সিআইডি স্পেশাল ফোনটা বের করল। স্ক্রিনে ভেসে উঠেছে হেডকোয়ার্টারের জরুরি রেড অ্যালার্ট। হ্যাঁ, তাদের জীবনটা সাময়িকভাবে স্বাভাবিক মনে হলেও আকাশের আসল জীবনে আবার এক বিশাল ঝড় এসে কড়া নেড়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তাকে আবারও একটা অত্যন্ত বিপজ্জনক সিক্রেট মিশনে নামতে হচ্ছে। আন্তর্জাতিক এক স্মাগলিং চক্র, যারা কিনা দেশের ভেতরের কিছু বড় বড় মাথা আর বড় ভাই আইনের কোম্পানির সেই পুরনো শত্রুদের সাথে হাত মিলিয়ে দেশের বড় একটা ক্ষতি করার ব্লুপ্রিন্ট তৈরি করেছে। তাদের সমূলে উপড়ে ফেলার দায়িত্ব পড়েছে আকাশের কাঁধে। একদিকে চরম ঝুঁকিপূর্ণ সিক্রেট মিশন, আর অন্যদিকে আকাশের জীবনে আসতে চলেছে তার ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় দিন। সরকার থেকে দেশের জন্য দেওয়া তার পূর্ববর্তী অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা গোল্ড মেডেল দেওয়া ঘোষণা অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাইলবন্দি হয়ে গেছে। সেই সম্মাননা দেওয়ার তারিখও খুব ঘনিয়ে এসেছে। রাষ্ট্রপতির হাত থেকে দেশের এই সেরা সিআইডি অফিসার গোল্ড মেডেল গ্রহণ করবে। আর সেই জমকালো অনুষ্ঠানের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একসাথে দুটো বিশাল দায়িত্বের চাপে আকাশ এখন দিনরাত এক করে ভীষণ ব্যস্ত সময় পার করছে। একদিকে ল্যাপটপের গোপন কোডে চোখ রেখে মিশনের ম্যাপ অ্যানালাইসিস করা, গভীর রাতে অনন্য ঘুমিয়ে পড়ার পর নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গিয়ে স্পেশাল টিমকে লিড দেওয়া, আর অন্যদিকে রাষ্ট্রীয় সে মেডেল প্রদানের প্রোটোকল মিটিংগুলো মেনটেন করা। সব মিলিয়ে আকাশের দম ফেলার ফুসরত নেই। পরদিন ভোরে যখন পুরো বাড়ি ঘুমে আচ্ছন্ন, আকাশ তখন নিজের ঘরের স্টাডি টেবিলের ড্রয়ার থেকে তার আসল সিআইডির সেই আইডেন্টিটি কার্ড আর মেডেলের ইনভিটেশন লেটারটা বের করে দেখছিল। ঠিক তখনই অনন্যা অসময়ে দরজা খুলে বাহিরে আসতেই আকাশ দ্রুততার সাথে ফাইলটা ল্যাপটপের নিচে লুকিয়ে ফেলল। অনন্যা হালকা চোখ কুচকে আকাশের দিকে তাকালো। সকাল সকাল এত কিসের ব্যস্ততা আপনার আকাশ? কয়েকদিন ধরে দেখছি আপনি রাতে ঠিকমতো ঘুমাচ্ছেন না, ল্যাপটপে সারাক্ষণ কী যেন টাইপ করেন, আর মাঝে মধ্যে ফোনে খুব গভীর গলায় কার সাথে যেন কথা বলেন। কোনো ঝামেলা হয়েছে? আরে না না, কিসের ঝামেলা? আমি তো জাস্ট দেখছিলাম যে
বেকারদের জন্য অনলাইনে কোনো ফ্রি লটারি জেতার উপায় আছে কিনা। ভাবলাম একটা বড়সড় লটারি লেগে গেলে আপনাকে আর প্রতিদিন ওই অত বড় বড় অফিসে গিয়ে ফাইলের গাঁঠরি কাটতে হবে না। আমি আর আপনি মিলে তখন শুধু রাজকীয় স্টাইলে বসে বসে খাবো। আপনার এই জোকস আর পাগলামি কোনোদিন যাবে না আকাশ। লটারি দিয়ে জীবন চলে না। যাই হোক, আমি অফিসের জন্য রেডি হচ্ছি। আপনি আজ দুপুরে কিন্তু ঠিকঠাকভাবে খেয়ে নেবেন, তনুভাবিকে বলে দিচ্ছি। অনন্যা তৈরি হতে চলে গেল। আকাশ জানালার বাহিরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মনে মনে এক তীব্র উত্তেজনা আর রোম্যান্স কাজ করছে। একদিকে দেশের শত্রু খতম করার মিশন, আর অন্যদিকে নিজের আসল পরিচয় পুরো পরিবারের সামনে প্রকাশ করার সেই মহেন্দ্র খান, রহমান সাহেব, আবিহা আর আমজাদ সাহেব, যারা আকাশকে প্রতিনিয়ত বেকার বলে পায়ের জুতো মনে করেছে, তারা যখন দেখবে এই ছেলেই দেশের আসল নায়ক, আর অনন্যা যখন জানবে তার এই সিম্পল স্বামী আসলে গোল্ড মেডেল জয়ী সিআইডি অফিসার, সেদিন এই বাড়িতে কীরকম ভূমিকম্প সৃষ্টি হবে। ঢাকার আন্তর্জাতিক সম্মেলন কক্ষে তখন রাজকীয় পরিবেশ। দেশের মহামান্য রাষ্ট্রপতি, দেশ বিদেশের রাষ্ট্রদূত আর সশস্ত্র বাহিনীর প্রধানরা উপস্থিত। পেছনের এক ভিআইপি সারিতে বসে আছেন রহমান সাহেব, তার স্ত্রী, বড় ছেলে আয়ান, তনু, আবিহা এবং অনন্যা। অনন্যার বাবা আমজাদ সাহেব বিশেষ পাশে তাদের এখানে এনেছেন। সকাল থেকে আকাশকে খুঁজে না পাওয়ায় রহমান সাহেব আর আবিহা তাকে যথারীতি অলস বেকার বলে গালিগালাজ করছিলেন। অনন্যার ভীষণ মন খারাপ করে বসে আছে। ঠিক তখনই মঞ্চের বিশাল ডিজিটাল স্ক্রিনে লাল অক্ষরে ভেসে উঠল এবারের সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরত্ব ও গৌরব সম্মাননা স্বর্ণপদক। মাইক্রোফোনের সামনে ঘোষক এসে দাঁড়ালেন। সুধীমণ্ডলী, এবার আমরা প্রদান করতে যাচ্ছি আমাদের স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বর্ণপদক। এই পুরস্কারটি এমন একজন দেশপ্রেমিক ও নির্ভীক বীরকে দেওয়া হচ্ছে যিনি নিজের পরিচয়কে অন্ধকার আড়ালে লুকিয়ে রেখে আন্তর্জাতিক স্মাগলিং চক্রের হাত থেকে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করেছেন। তিনি আর কেউ নন, আমাদের সিআইডির চিফ স্পেশাল স্কোয়াডের হেড, চিফ ইনভেস্টিগেশন অফিসার মিস্টার আকাশ রহমান। নামটা শোনা মাত্র পুরো হলরুমে করতালির গর্জন উঠল। রহমান সাহেব ঝটকা দিয়ে সিট থেকে দাঁড়িয়ে পড়লেন। আবিহা নিজের মুখ চেপে ধরল। অনন্যার হাত থেকে পার্সটা মেঝেতে পড়ে গেল। ঠিক তখনই পেছনের দরজা খুলে গেল। স্পেশাল ফোর্সের কমান্ডোরা স্যালুট ঠুকলো আর তাদের মাঝখান দিয়ে ধীর গম্ভীর পায়ে হেঁটে আসতে লাগলেন সিআইডির অফিসিয়াল নেভি ব্লু ইউনিফর্ম পরা আকাশ। তার চওড়া বুকে জলজল করছে মেডেল, কাঁধের সর্বোচ্চ র্যাঙ্কের ব্যাজ। আকাশ সোজা মঞ্চে উঠে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণ পদক গ্রহণ করল। এরপর সে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালো। হলের চারপাশ স্তব্ধ। আসসালামু আলাইকুম। আজ এই মঞ্চে দাঁড়িয়ে দেশের এই সর্বোচ্চ সম্মাননা গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। তবে এই মেডেলটা শুধু আমার একার নয়, এই মেডেলটা এই দেশের 16 কোটি মানুষের, আর সেই সব বেনামি সৈনিকদের যারা দিনরাত বর্ডারে এবং শহরের অন্ধকারে নিজেদের জীবন বাজি রেখে আমাদের শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছেন। আমি আজ এখানে দাঁড়িয়ে বিশেষ কোনো ভাষণ দিতে আসিনি, তবে আমাদের সমাজের একটা মস্ত বড় রোগ নিয়ে দুটো কথা বলতে চাই। আমরা মানুষের যোগ্যতা বিচার করি তার উপার্জনের অঙ্ক দেখে, তার বাহ্যিক চাকচিক্য দেখে, কিংবা সে সমাজে কতটা প্রভাবশালী তা দেখে। যে ছেলেটা শান্ত হয়ে ঘরের কোনায় বসে থাকে তাকে আমরা খুব সহজেই অবতার্থ বা বেকার বলে তকমা দিয়ে দিই। আমরা ভুলে যাই যে সমুদ্রের উপরিভাগ শান্ত থাকলেও তার গভীরে লুকিয়ে থাকে বিশাল সব মুক্ত আর সুনামি আটকানোর ক্ষমতা। জীবন আপনাকে অনেকবার পেছনে ঠেনে ধরবে। আপনার চারপাশের খুব আপন মানুষগুলি হয়তো আপনাকে প্রতিটা মুহূর্তে ছোট করবে, আপনার আত্মসম্মানে আঘাত করবে। কিন্তু মনে রাখবেন, কয়লা যত বেশি চাপ সহ্য করে তত দ্রুত সে হীরায় রূপান্তরিত হয়। কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না। আপনি যদি সততার পথে থাকেন, আপনার লক্ষ্য যদি পরিষ্কার থাকে, তবে সমাজে আপনাকে কতটুকু অবহেলা করেছে তা দিয়ে আপনার ভাগ্য নির্ধারিত হবে না। আপনার ভাগ্য নির্ধারিত হবে আপনার কর্ম দিয়ে। আজ যারা নিজেদের ব্যর্থ ভাবছেন, ঘরের কোনায় বসে চোখের জল ফেলছেন, তাদের বলবো
উঠে দাঁড়ান। অন্ধকার যত গভীর হয়, বোর্ডের আলো কিন্তু ততটাই উজ্জ্বল হয়ে ফোটে। নিজের ভিতরের শক্তিটাকে চিনুন, দেশের জন্য, দশের জন্য এবং নিজের আত্মসম্মানের জন্য লড়ে যান। একদিন এই সমাজেই যারা আপনাকে অবহেলা করেছিল, তারা আপনার দিকে মাথা উঁচু করে তাকাতে বাধ্য হবে। সবশেষে আমি ধন্যবাদ জানাতে চাই একজনকে, যিনি আমার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে, যখন পুরো পৃথিবী আমাকে বেকার আর অপদার্থ বলে দৌড়ে ঠেলে দিয়েছিল, তখন তিনি নিজের বাবার বিরুদ্ধে গিয়ে ডিনার টেবিলে আমার আত্মসম্মানের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি আর অন্য কেউ নয়, আমার সহধর্মিণী অনন্যা রহমান। অনন্যা, আজ এই রাষ্ট্রীয় মঞ্চ থেকে পুরো দেশের সামনে আমি তোমাকে স্যালুট জানাচ্ছি। থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ। পুরো হলরুম এক অভাবনীয় করতালের শব্দে ফেটে পড়ল। অনন্যা দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। রহমান সাহেব লজ্জায়, অনুশোচনায় আর অপরাধ বোধে মাথাটা নিচু করে কাঁপছেন। আবিহা আর আয়নের মুখ চূর্ণ হয়ে গেছে। আকাশ মঞ্চ থেকে নেমে সোজা অনন্যাদের লাইনের দিকে এগিয়ে আসতে লাগলো। অনুষ্ঠান শেষ হতেই সে অনন্যার সামনে এসে দাঁড়ালো। অনন্যা চোখের জল মুছে আকাশের দিকে তাকালো। আপনি আপনি সিআইডি অফিসার? এত বড় পরিচয় আপনার, আর আপনি এতদিন আমার সামনে নিজেকে একটা সাধারণ বেকার সাজিয়ে রাখলেন আকাশ। কিভাবে পারলেন নিজের স্ত্রীকে এত বড় একটা মিথ্যে কথা বলতে? আমার বুকটা ফেটে যাচ্ছিল যখন সবাই আপনাকে প্রতিদিন অপমান করত। অনন্যা, প্লিজ শান্ত হন। মিশন আর প্রোটোকলের খাতিরে আমি বাধ্য ছিলাম। দেশের সুরক্ষার স্বার্থে আমার পরিচয় গোপন রাখতে হতো। আপনাকে কষ্ট দেওয়া বা আপনার কাছে লুকানো আমার উদ্দেশ্য ছিল না। বিশ্বাস করুন, ডিনার টেবিলে যেদিন আপনি আমার জন্য সবার সামনে রুখে দাঁড়িয়েছিলেন, সেদিন আমার বুকে মেডেল পাওয়ার চেয়েও বেশি আনন্দ হয়েছিল। আমার খুব রাগ হচ্ছে আপনার উপর আকাশ। আপনি প্রতিদিন সকালে আমার লিপস্টিক দিয়ে আয়নায় ভূত আঁকতেন, আমার সাথে ফালতু জোকস করতেন, আর পেছনের রুমে বসে দেশের এত বড় বড় মিশন হ্যান্ডেল করতেন। আমি কিন্তু ভাবতেই পারছি না আপনি পুরো দেশ কাঁপানো সিআইডি চিফ। বাগিনী সাহেবা, সিআইডি চিফ হলে কি আপনার বর হওয়া যাবে না? নাকি ইউনিফর্ম পরেছি বলে সকালের ব্ল্যাক কফি আর লিপস্টিকের আর্ট বন্ধ হয়ে যাবে? আমি দেশের জন্য সিআইডি অফিসার হতে পারি, কিন্তু আপনার জন্য আমি এখনো শিরপুরনো আকাশে আছি। আপনি একটা আস্ত শয়তান। এত বড় মঞ্চে দাঁড়িয়ে পুরো দেশের সামনে আমার নাম নিলেন। আমার যে কি লজ্জা লাগছিল আপনি জানেনই না। সবাই আমার দিকে তাকাচ্ছিল। লজ্জা পাওয়ার কি আছে? যে অনন্যা নিজের স্বামীর সম্মানের জন্য পুরো পরিবারের বিরুদ্ধে যেতে পারে, তাকে পুরো দেশের সামনে সম্মান দেওয়া তো আমার কর্তব্য ছিল। এই মেডেলটা যতটা আমার, ততটা আপনারও অনন্যা। ঠিক এই সময় রহমান সাহেব অত্যন্ত অপরাধীর মতো ধীর পায়ে আকাশের সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখ দিয়ে অঝরে জল ঝরছে। তিনি আকাশের দিকে হাত বাড়াতে গিয়েও লজ্জায় হাতটা নামিয়ে নিলেন। আকাশ, বাবা আমার, আমাকে তুই ক্ষমা করে দিস রে বাবা। আমি সারা জীবন তোকে অবহেলা করেছি, অপদার্থ বলেছি, তোকে মানুষের মধ্যেই গণ্য করিনি। অথচ তুই এই দেশের এত বড় একজন গৌরব। আমি তোকে চিনতে ঘরটাই ফেলে রেখেছিলাম, আর তুই আমার পুরো পরিবারকে জেলের হাত থেকে বাঁচালি। আমি মুখ দেখানোর যোগ্যতাও হারিয়ে ফেলেছি রে বাবা। বাবা, আপনি অমন করে বলবেন না। আপনি আমার বাবা, আপনার উপর আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। আমি যা করেছি তা নিজের দায়িত্ব থেকে করেছি। ফ্যামিলির সম্মান বাঁচানো আর দেশের সুরক্ষা দেওয়া দুটি আমার কর্তব্য। আপনি প্লিজ আর চোখের জল ফেলবেন না। আকাশ, আমাকেও মাফ করে দিস ভাই। আমি তোকে কত কটু কথা শুনিয়েছি, সারাদিন বেকারের খোঁটা দিয়েছি। তুই যে এত বড় অফিসার আমরা ভাবতেও পারিনি। আপু, তুমি তো আমার বড় বোন। বড় বোনের ধমক ছোট ভাই গায়ে মাখে না। অবশ্য পুরনো কথা বলে যাও। এখন চলো বাড়িতে যাওয়া যাক। মা বোধহয় আমাদের জন্য অপেক্ষা করছেন। আকাশ, আজ তোর এই রূপ দেখে আমি নিজেকে খুব ছোট মনে করছি। আমি তো ভীরুর মতো পালিয়ে গিয়েছিলাম, আর তুই বুক চিতিয়ে এই পরিবার আর অনন্যার দায়িত্ব নিয়েছিস। আজ তোর স্পিচ শুনে আমার ভেতরের মানুষটা জেগে উঠেছে। তুই সত্যিই আমাদের অহংকার। আয়ন ভাই, তুমি তনুবাবুকে নিয়ে সুখে থাকো, সেটাই আমার চাওয়া। আর বিজনেসের যে লস হয়েছে ওটা নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এখন চলো, ছোট বউ সাহেবার মেজাজ কিন্তু আবার গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেজাজ তো গরম হবে। সিআইডি চিফ সাহেব তো এখন মেডেল পেয়ে আমাকেই ভুলে যাবেন। বলতে চাইলো কি বাগানের কাছে থেকে বাড়ানো সম্ভব? ছোট বউ সাহেবা, চলো এবার বাড়ি ফিরে আমাদের নতুন জীবনের আসল মিশনটা শুরু করা যাক।
অনন্যা আকাশের হাত ধরে গাড়ির দিকে এগিয়ে গেল। রহমান সাহেবের পরিবারের সেই দীর্ঘদিনের অন্ধকার আর গ্লানি আজ আকাশের এই মহামান্বিত আলোর নিচে চিরতরে ঢাকা পড়ে গেল। এই অবহেলিত ছোট ছেলের সিআইডি অফিসার হয়ে ওঠার রোমাঞ্চকর জার্নি আজ সফলতায় রূপ নিল। আর আকাশ অনন্যার নতুন দাম্পত্য জীবন এক নতুন দিগন্তে পা বাড়ালো। সমাপ্ত।